পান্ডাজি, ওই কুণ্ডের কাছাকাছি কোনো ঘর পাওয়া যায় না? আমার মুকান একদম ওই কুণ্ডের বাগে আছে। এই বেলায় রসুইয়ের ইন্তজাম করবেন না, লক্ষ্মী আপনাদের খাবার বানিয়ে দিবে। আরে না না রামপ্রসাদ জি, সেজন্য অসুবিধা হবে না আমাদের। তবে আপনার স্ত্রীকে আবার কেন মিছিমিছি? নেহি 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 বাবুজি, লক্ষ্মী আমার বেটি আছে। আচ্ছা, তুমি ওই লক্ষ্মীকে লক্ষ্য করে দেখেছো? ওর মুখের সঙ্গে না আমাদের মিন্টির মুখের অদ্ভুত মিল। হ্যাঁ, মিন্টি মানে মিনতি? কি বকছো পাগলের মতো? দেখো গিন্নি, মিন্টি হারিয়ে গেছে 14 বছর আগে। তখন তার বয়স ছিল 12-13, কচি মুখ ছিল তার। সেটুকু বোঝার মতো বুদ্ধি আমার ঘটেও আছে। ও যে মিন্টি নয় তা আমিও জানি। দেখুন পান্ডাজি, আমাদের সংসারে আমরা মাত্র দুজন, এই বুড়ো বুড়ি, ছেলে মেয়ে নেই। অথচ ভগবানের দয়ায় অর্থের অভাব নেই আমাদের। দেখতেই পাচ্ছেন আমার স্ত্রী বাতে পঙ্গু। এখন আমি যদি ফেরার সময় আপনার কন্যাটিকে সঙ্গে করে নিয়ে যেতে চাই, আপনি রাজি হবেন? মেয়েকে যখন আপনার হাতে তুলে দিলাম, তখন ভালো মন্দর ভারও আপনার। আমার তো হাত পা ধোয়া। তোমার মতলবটা কি বলতো? আমার স্বর্গগতা ভগ্নীর একমাত্র নাতনিকে 14 বছর আগে ডাকাতে ধরে নিয়ে যায়। আমাদের সেই হারানো নাতনির সঙ্গে আপনার লক্ষ্মীর চেহারার বেশ মিল আছে। আমার বৃদ্ধ ভগ্নীপতি এখনো জীবিত আছেন, কিন্তু তিনি অন্ধ। আমি স্থির করেছি লক্ষ্মীকে নিয়ে গিয়ে বলবো তার হারানো নাতনিকেই আমি নিয়ে এসেছি। ভালো সিনেমার প্লট। কোথা থেকে জোগাড় করলে ওকে? আপনি বিশ্বাস করছেন না? ওই আমাদের মিন্টি। বিশ্বাস যাতে করতে পারি তাই তো তোমার গল্পটা শুনতে চাইছি। এখন কি করবেন স্যার? মানে ওই মেয়েটাকে? তুমি কি পরামর্শ দাও রঞ্জন? ওকে ওর বাপের কাছে পাঠিয়ে দিন। মেয়েটাও ষড়যন্ত্রে অংশ নিয়েছিল। তুমি এক কাজ করো, টেবিলের ড্রয়ারে আমার অ্যাড্রেস বইটা আছে, নিয়ে এসো। দেখো ওতে বাসু প্রসন্ন কুমার বাগারহাট ঠিকানা আছে, তাকে খবর দাও। রেডিও মিলনের আজকের নিবেদন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কুলের কাঁটা। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরো নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কুলের কাঁটা। আজ অন্তিম পর্ব। সেদিন সন্ধ্যা নাগাদ অবিনাশ এসে উপস্থিত। ঘটনাচক্রে লক্ষ্মী তখন বাড়িতে একা। বৃদ্ধ গোকুল অবশ্য আছেন দোতলার ঘরে, যেখানে আবার লক্ষ্মীর প্রবেশ অধিকার নেই। লক্ষ্মীকে 2টি আদেশ জারি করে রেখেছিলেন শিবনাথ। সে যেন বুড়োর ঘরে না ঢোকে, আর রাত 10টার পর সে যেন বাগানে না নামে। ডেভিল আজ 15 দিনেও তাকে সহ্য করতে পারছে না। দূর থেকে ওকে দেখলেই গর্জন করতে থাকে, চেন ছিঁড়ে ফেলতে চায়। অবিনাশ যখন এলেন তখন অবশ্য ডেভিল চেন দিয়ে বাঁধা। লক্ষ্মী দরজা খুলে দিয়ে বলল, আপনার সঙ্গে কিছু কথা ছিল। অবিনাশ ওকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলেন। কথার কোনো জবাবই দিলেন না। গটগট করে উঠে গেলেন দোতলায়। কে? আমাকে ডেকে পাঠিয়েছেন? অবিনাশ? হ্যাঁ। কিন্তু আজ সন্ধ্যায় তো নয়, কাল সকালে আসতে বলেছিলাম। না হয় কখনটা আগেই এসেছি। এখন বলুন কেন ডেকেছেন? দেখো অবিনাশ, তুমি বয়সে ছোট সম্পর্কেও, তাই ক্ষমা আমি চাইব না, তুমি লজ্জা পাবে। আমি তোমাকে মিথ্যে সন্দেহ করেছিলাম বলে অনুতপ্ত, এই কথাটাই জানাতে ডেকে পাঠিয়েছি। যাক,
একটা পাষাণ ভার নামলো আমার বুক থেকে। তাহলে লক্ষ্মী যে মিনতি, এটা মেনে নিচ্ছেন আপনি? কিন্তু কেমন করে বুঝলেন সে কথা? তোমার কাছে একটা কথা গোপন করেছিলাম। রঞ্জন আর মিনতির মধ্যে অনেক দিন আগেই একটা অনুরাগ সঞ্চারিত হয়েছিল। আমরা তখন শাঁখারীপাড়ার বাসায় থাকতাম। রঞ্জনই আমার সন্দেহ দূর করেছে। বুঝতেই পারছো তুমি, কিশোর কিশোরী কি জাতের ছেলে মানুষই করে থাকে। লক্ষ্মী সেসব কথা রঞ্জনের কাছে বলতে পেরেছে। রঞ্জন নিঃসন্দেহ লক্ষ্মী আর কেউ নয়, মিনতি। অবিনাশ আকাশ থেকে পড়লেন। তবে তিনি অভিজ্ঞ মানুষ, তৎক্ষণাৎ রঞ্জনের পরিকল্পনাটা বুঝলেন। ছেলেটি দুর্লভ সুযোগ পেয়ে নেপোর ভূমিকায় দধিভক্ষণ মানুষে অবিনাশের আষাঢ়ে গল্পে রং চড়াচ্ছে। তিনি বললেন, রঞ্জন কি মিনতিকে বিয়ে করতে চায়? অবশ্যই। সে আর বলতে, ওদের বিয়েটা চুকে গেলে আমি নিশ্চিন্ত। তখন আর এ যক্ষের ধন আমাকে পাহারা দিতে হবে না। বৃদ্ধ অন্ধ না হলে দেখতে পেতেন ঠিক এই মুহূর্তে অবিনাশের চোখ দুটো কিরকম সাপদের মতো জ্বলছে, যেন ডেভিলের চোখ। তবু কণ্ঠে মোলায়েম স্বর এনে অবিনাশ বললেন, যক্ষের ধন মানে? কই এ বসত বাড়ি ছাড়া তো আপনার আর বিশেষ কিছুই নেই। তুমি তা কেমন করে জানলে অবিনাশ? তুমি তো আর আমার কাগজপত্র হাতরে দেখোনি। ও, সোনা কিনে পুঁতে রেখেছেন বুঝি? না 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 না, অত বোকা আমি নই। যাকো কথা, কাল সকালে এসো। আমি সর্বসমক্ষে উইল করব, তোমাকে সাক্ষী রাখতে চাই। উইল করে কাকে কি দিচ্ছেন জানার কৌতূহল আমার নেই। তবে উইল করার আগে আপনাকে একটা সংবাদ জানাতে চাই। কথাটা জরুরি। বস্তুত সেই জন্যই আমি ছুটে এসেছি। শুনুন, আমি নিঃসংশয়ে জানতে পেরেছি লক্ষ্মী আপনার অপহৃতা নাতনি মিনতি নয়। তাই নাকি? তাহলে তো উইলের বয়ানটা বদলাতে হয়। সেক্ষেত্রে উইলে আমার ওয়ারিশকে নাতনি বলে উল্লেখ করাটা তো আইনত ঠিক হবে না। অবিনাশ স্তম্ভিত হয়ে যান। কিছুক্ষণ স্থানবদ্ধ বসে থাকার পর তিনি বলেন, মানে তা সত্ত্বেও আপনি ওই প্রবঞ্চক মেয়েটিকে আপনার সম্পত্তি? হ্যাঁ অবিনাশ, প্রবঞ্চনা তো সে করেনি। বেচারি ছিল অপরের হাতের পুতুল। তাছাড়া তুমি যে কথাটা আমাকে বলতে এসেছ সেটাও আমার জানা আছে। কি কথা জানাতে এসেছি আমি? আপনি কি জানেন? জানি যে লক্ষ্মীর মায়ের নাম ফুলেশ্বরী। তার জন্ম পাটনা রেল হাসপাতালে 2রা ফেব্রুয়ারি 1948। আর হ্যাঁ, জন্ম সময়ে তার ওজন ছিল 7 পাউন্ড। অবিনাশ আগেই হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন, এবারে যেন বজ্রাহত হয়ে গেলেন। কি হলো? কথা বলছো না কেন অবিনাশ? ওই কথাই তো জানাতে এসেছো। আপনি কেমন করে জানলেন? ভগবান যাকে অন্ধ করেন তাকে একটা 6th সেন্স দিয়ে থাকেন, শোনোনি? বৃদ্ধ উৎসাহে উঠে বসেছেন। অবিনাশ মরিয়া হয়ে ওর বালিশের তলায় হাতটা চালিয়ে দেন। যা আশা করেছিলেন তাই, একটা চাবির থোকা আছে। এর মধ্যেই দুর্লভ নিকেতনের সেই লোহার আলমারির চাবি আছে। হঠাৎ খেয়াল হলো কি মূর্খ উনি। সব হাতড়ে দেখেছেন, দেখেননি শুধু ওই আলমারিটা, যাতে মাসে মাসে কীটনাশক স্প্রে করা হয়। কি হলো, চুপ করে গেলে যে?
তার মানে সব জেনে বুঝেও শুধুমাত্র আমাকে বঞ্চিত করার জন্যই আপনি ওই লক্ষ্মীকে আপনার সবকিছু দিয়ে যাবেন, তাই তো? আবার লক্ষ্মী কেন অবিনাশ, বলো মিনতিকে। অন্ধ বুড়ো মানুষ শেষ জীবনে একটা ফুলকে আঁকড়ে ধরে সান্ত্বনা খুঁজছে, কেন তাতে বাধা দিচ্ছ তুমি? অবিনাশ উঠে গিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসছে, তবে অবিনাশের হাতে টর্চ ছিল। দ্রুত পায়ে উনি বাগানটা পার হয়ে চাবি হাতে এগিয়ে গেলেন ওই দুর্লভ নিকেতনের দিকে। ডেভিল চেন বাঁধা পড়ে আছে তার কেনেলে। একবার খালি মুখটা তুলে দেখল, অবিনাশকে দেখে লেজটাও নাড়ল। তারপর সিংহ শাবকের মতো প্রকাণ্ড জন্তুটা নিশ্চিন্তে দুটি থাবায় মাথা রেখে চোখ বুজল। লক্ষ্মী ছিল তার একতলার ঘরে। অবিনাশকে বাগান পার হয়ে দুর্লভ নিকেতনের দিকে যেতে দেখেছে সে, এবং পর মুহূর্তেই তার কানে গেল বৃদ্ধের চিৎকার, শিবু, গিরিন। ওর কণ্ঠস্বরে চমকে উঠল লক্ষ্মী। এমন পাগলের মতো ডাকছেন কেন? দ্রুত পদে সে উঠে এলো দোতলায়। দরজার বাইরে থেকে বলল, কি হয়েছে? শিবুদা নেই, বাড়িতে কেউ নেই। লক্ষ্মী, 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 তুমি খুঁজে দেখো তো, খুঁজে দেখো তো। বালিশের নিচে আমার চাবির থোকাটা এখানে ছিল। হ্যাঁ, কোথায় গেল দেখো তো, দেখো তো লক্ষ্মী। নেই তো। অবিনাশ কোথায়? অবিনাশ কোথায়? চলে গেছে? না, উনি তো বাগানে নেমে গেলেন, ওই স্মৃতি মন্দিরের দিকে। শয়তান! কি হয়েছে দাদু? ওইখানেই যে আমার বুকের পাঁজর ককাটা লুকোনো আছে। বৃদ্ধ ঘর ছেড়ে হাতড়াতে হাতড়াতে বেরিয়ে এলেন বারান্দায়। দিশেহারা হয়ে চিৎকার করে উঠলেন, নেই, কেউ নেই গিরিন। এতক্ষণে লক্ষ্মী বুঝতে পেরেছে ব্যাপারটা। বৃদ্ধ বারান্দার রেলিং ধরে ধরে এগিয়ে আসছেন, চিৎকার করে ডাকছেন, ডেভিল, লিস, লিস। বাঘের মতো লাফিয়ে উঠল ডেভিল। এ ডাক সে বহু দিন শোনেনি। গর্জন করে উঠল প্রভু ভক্ত গ্রেট ডেন। অবিনাশ একবার মাত্র চোখ তুলে দেখলেন, না, ডেভিলের গলায় শক্ত করে চেন বাঁধা আছে। দ্রুত হাতে আলমারিটা খুলে ফেললেন তিনি। তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন সমস্ত কাগজপত্র। লক্ষ্মী, লক্ষ্মী, তুই আমাকে হাত ধরে ওই ক্যানেলটা পর্যন্ত নিয়ে যেতে পারিস না? লক্ষ্মী জবাব দিল না। মাথাটা আচমকা ঘুরে উঠল তার। অবিনাশের প্রতি জমে থাকা ঘৃণায় সে দিক বিদিক জ্ঞান হারালো। কোনো জবাব না দিয়ে এক ছুটে নেমে গেল বাগানে। রান্নাঘরের পাশে পড়েছিল একটা কয়লা ভাঙার হাতুড়ি। বজ্র মুষ্টিতে বাগিয়ে ধরল সেটা। তারপর উন্মাদিনীর মতো সে ছুটে চলল দুর্লভ নিকেতনের দিকে। অবিনাশ তাকে দেখতে পেলেন। তৎক্ষণাৎ তিনি বের হয়ে এলেন ঘর থেকে। এইটাই তো চাইছিল, আগে তোকে শেষ না করলে আমার তৃপ্তি হবে না। লক্ষ্মী বাগানের আধা আধি পাড়ি দেবার আগেই অবিনাশ ঢুকে গেলেন কেনেলে। ডেভিল তখন উন্মাদ হয়ে গেছে। সে প্রভুর ডাক শুনতে পেয়েছে, কিন্তু কিছুই করতে পারছে না। চেন ছেঁড়ার জন্য প্রচন্ড দাপাদাপি জুড়ে দিয়েছে সে। অবিনাশ এই সুযোগ ছাড়লেন না। ছুটে এসে খুলে দিলেন চেনটা। লক্ষ্মীর দিকে তর্জনী নির্দেশ করে আদেশ দিলেন, ডেভিল, ডেভিল, লিস, লিস, লিস। বাঘের মতো গর্জন করে নক্ষত্র বেগে ছুটে আসছে দানবটা। লক্ষ্মী ভয়ে আর্তনাদ করে উঠল। পালানো অসম্ভব। দু হাতে মুখ ঢেকে সে বসে পড়ল মাটিতে, আর পরক্ষণেই একটা প্রচন্ড আঘাতে লুটিয়ে পড়ল মাটির ওপর। ডেভিল ওকে পেড়ে ফেলেছে। পৈশাচিক উল্লাসে অবিনাশ দৃশ্যটা উপভোগ করছেন তখন। আর দোতলার বারান্দা থেকে ভেসে আসছে বৃদ্ধ গোকুলের আর্তনাদ। কি হলো লক্ষ্মী? কিন্তু অন্ধ চক্ষুষ্মান হলে দেখতে পেতেন এক অদ্ভুত দৃশ্য। ধুলো কাদায় লক্ষ্মী আর ডেভিল লুটোপুটি খাচ্ছে। দুজনে জড়াজড়ি করে পড়ে আছে মাটিতে। ডেভিল তার বাঘের মতো মাথাটা ওর বুকে তলপেটে পায়ের ওপর রগড়াচ্ছে। আজ 15 দিনের নিরুদ্ধ বাসনাটা সে চরিতার্থ করছে। ওরা এতদিন চেন দিয়ে বেঁধে তাকে সরিয়ে রেখেছিল। তার তীব্র প্রতিবাদে কেউ কান দেয়নি, এমনকি মিনটিও নয়।
তাই সে আজ চুটিয়ে শোধ নিচ্ছে। মানুষ ভুলতে পারে, কিন্তু গ্রেট ডেন আর ম্যাস্টিফের রক্ত বইছে যার ধমনীতে, সে কিছুতেই ভুলতে পারে না। আজ থেকে 1 দশক কাল আগে এ গন্ধ লেগে আছে ওর নাকে। ও কি ভুলতে পারে ফ্রক পরা সেই ছোট্ট মিনটিকে? 5 মিনিট পরে লক্ষ্মী উঠে দাঁড়ালো। ধুলো কাদা গা থেকে ঝাড়ার চেষ্টাও করল না। ডেভিলের মাথায় হাত বুলোতে বুলোতে বলল, নো নো ডেভিল, নো, স্টে। লক্ষ্মীটি, আর নয়, ও হলো তো আদর, আর কত? শান্ত হলো সিংহ শাবক। সিংহ বাহিনীর মতোই এবার মিনতি ফিরে দাঁড়ালো মহিষাসুরের মুখোমুখি। গেটের দিকে তর্জনীটা নির্দেশ করে বলল, বেরিয়ে যান, না হলে ডেভিলকে লেলিয়ে দেব কিন্তু। দাঁড়ান, ওই চাবির থোকাটা রেখে যান। আশা করি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এ বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দেবার অধিকার আমার আছে। বিখ্যাত ক্রিমিনাল ব্যারিস্টার পি.কে. বাসু দুর্লভ নিকেতনের গেটের কাছে গাড়িটা পার্ক করে লক্ষ্য করলেন অদূরে একটা পুলিশের গাড়ি। কি ব্যাপার? ব্যাপারটা বোঝা গেল বাড়িতে প্রবেশ করা মাত্র। পুলিশ ইন্সপেক্টর সতীশ বর্মনের সঙ্গে দেখা হতেই তিনি বললেন, সরি ব্যারিস্টার সাহেব, আপনার একটু দেরি হয়ে গেল। আপনার ক্লায়েন্ট মারা গেছেন। মারা গেছেন? কেমন করে? কেস অফ পয়জনিং, বিষ প্রয়োগে হত্যা। বাসু সাহেব বারান্দায় উঠে আসেন। সেখানে অনেকেই উপস্থিত, তবে মৃত্যু সংবাদ পেয়ে নয়। এদের সকলকেই গোকুলচন্দ্র আজ সকালে আসতে বলেছিলেন। অবিনাশ, আরাধনা, রঞ্জন, গিরিনবাবু, আর ওপাশে ম্লান মুখে বসে আছে লক্ষ্মী। শিবনাথ উপস্থিত নেই, সে তার বউ দুর্গামণিকে সামলাচ্ছে। মৃতদেহ এখনো সরানো হয়নি। বর্মন বললেন, এবার আমি একে একে সকলের প্রাথমিক জবানবন্দি নেব। আপনারা সকলে এখানে অপেক্ষা করুন, আমি ওই বৈঠকখানায় গিয়ে বসছি। একজন একজন করে ডেকে পাঠাবো। একজন পুলিশ ব্যবস্থা করে দিল। বৈঠকখানায় কাগজপত্র সাজিয়ে বর্মন জিজ্ঞেস করলেন, আপনি এখন কি করবেন ব্যারিস্টার সাহেব? আপনার ক্লায়েন্টই তো মৃত, ফিরে যাবেন নিশ্চয়ই। আফটার অল আপনার সময়ের দাম আছে। তা আছে, তবে মক্কেল মারা গেলেই তো আর দায়িত্ব শেষ হয়ে যায় না আমার। তার শেষ ইচ্ছা ঠিক মতো পূর্ণ হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। শেষ ইচ্ছা? হ্যাঁ, তার সম্পত্তি যাতে তার ন্যায্য ওয়ারিশই পায়, এটুকুই। বটে, তা কে তার ন্যায্য ওয়ারিশ? সেটা খুঁজে দেখার জন্যই তো আমি থেকে যাচ্ছি বর্মন সাহেব। ও বেশ, খুঁজুন। তা আপনি কোথায় থাকবেন? আমি যেখানে এজাহার নেব সেখানে, না বাইরের বারান্দায়? না, এজাহারের ওখানে আমার থাকাটা বোধহয় ঠিক হবে না। আমি বরং বাইরেই থাকি। ইন্সপেক্টর সতীশ বর্মন কি যেন একটু ভেবে নিয়ে বললেন, না মশাই, আপনি নিতান্তই যখন চলে যেতে রাজি নন তখন আমার চোখের সামনেই থাকুন। এখানে বসে বসে সাক্ষীদের তালিম দিয়ে ভেতরে পাঠাবেন, সে ব্যবস্থায় আমি নেই। আসুন, আপনি ভেতরেই আসুন। বর্মনের সঙ্গে আদালতে বহুবার বাসু সাহেবকে লড়তে হয়েছে, তাই ইন্সপেক্টরের এমন কথায় তিনি কেবল অল্প হাসলেন। সর্বপ্রথম এজাহার দিতে এলো শিবু, ওরফে শিবনাথ, এবারের পরিচারক। মৃতদেহ সেই প্রথম আবিষ্কার করেছে। সে নাকি সকালবেলা বৃদ্ধকে ডাকতে এসে দেখে তিনি শক্ত হয়ে গেছেন। স্বভাবতই ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে তাকে মৃত বলে ঘোষণা করেন। অতঃপরে আসে পুলিশ। উনি কখন কিভাবে মারা গেছেন তা শিবনাথ জানে না। রাত্রে তিনি দুধ রুটি খেয়েছিলেন। রোজকার মতো দুর্গামণি তা তৈরি করেছিল, আর সে নিজে হাতে তা এনে দিয়েছিল। আর কিছুই সে জানে না। এরপর এজাহার দিতে এলেন অবিনাশ। তিনি প্রথম থেকেই লক্ষ্মীর বিরুদ্ধে বিষোদ্গার করে গেলেন। আসলে রাজগীরে মেয়েটিকে দেখে আমার ভুল হয়েছিল। চেহারায় এমন মিল, কিন্তু ভুলই।
পরে অনুসন্ধান করে জানতে পারি লক্ষ্মী রামপ্রসাদেরই কন্যা, তার মৃতা স্ত্রী ফুলেশ্বরীর গর্ভজাতা। খবর পেয়ে আমি চৌধুরী মশাইকে গতকাল সন্ধ্যায় সব কথা খুলে বলি, তা উনি বিশ্বাস করতে চাননি। তখন আমি বলি কাল সকালে অকাট্য প্রমাণ এনে দাখিল করব। ওই লক্ষ্মী নিশ্চয়ই আড়ি পেতে সব কথা শুনেছিল স্যার। আমার ধারণা আজ সকালে সর্বসমক্ষে অপমানিত হওয়ার ভয়ে ওই চৌধুরী মশাইয়ের খাবারে বা পানীয়তে বিষ মিশিয়ে দিয়েছে সে। তাই নাকি? তা আপনি কি সে অকাট্য প্রমাণটি সঙ্গে করে এনেছেন? এনেছি স্যার, এনেছি, কিন্তু সেটা আপনাকে জনান্তিকে দেখাতে চাই, কারো সামনে নয়। ঠিক আছে, আপনার বাকি এজাহার আমি পরে নেব। অবিনাশের পর এজাহার দিতে এলো লক্ষ্মী। সতীশ জিজ্ঞাসা করলেন, আপনি কি বিবাহিত? না। কাল সন্ধ্যাবেলা যখন অবিনাশবাবু আর গোকুলচন্দ্র গোপনে আলাপ করছিলেন, তখন কি আপনি আড়ি পেতে শুনছিলেন? লক্ষ্মী, তুমি কিন্তু ইচ্ছে করলে এ প্রশ্নের উত্তর নাও দিতে পারো। বলতে পারো আমার উকিলের সঙ্গে পরামর্শ না করে। জাস্ট এ মিনিট, আপনি মোড়লি করছেন কেন বাসু সাহেব? লক্ষ্মী কি আপনার মক্কেল? এখনো নয়, তবে পরে হতেও তো পারে। তাহলে আপনি এখন ফোরন কাটছেন কোন অধিকারে? ভারতীয় নাগরিক এই অধিকারে। সংবিধান লক্ষ্মীকে যে অধিকার দিয়েছে সেটাই শুধু তাকে জানিয়ে দিচ্ছি। আমি শুধু এটুকুই জানিয়ে রাখতে চাই যে আপনি তার সরলতার সুযোগ নিয়ে তাকে ফাঁদে ফেলতে চাইছেন। আমি? হোয়াট ডু ইউ মিন? মিন মানে মাছ, তবে ট্যাংরা কি ভেটকি ওসব ফালতু আর কি রাখুন। শুধু এইটুকু বলুন, আপনি ও কথা বললেন কেন? কোন কথা? এই যে একটু আগে আপনি বললেন আমি ওনার সরলতার সুযোগ নিয়ে ওনাকে ফাঁসাতে চাইছি, এই কথা ধর্মাবতার। আপনি কি লক্ষ্মীকে জানিয়েছেন যে সে যা এজাহার দিচ্ছে তা প্রয়োজন বোধে তার বিরুদ্ধে প্রয়োগ হতে পারে? এ কথা তাকে জানিয়েছেন যে এই মুহূর্তে তার একজন সলিসিটর দরকার এবং উকিলের সঙ্গে পরামর্শ না করে কোনো এজাহার না দেবার সংবিধানগত অধিকার তার আছে? আপনি বরং বাইরে গিয়েই বসুন। থ্যাংক ইউ বর্মন সাহেব। বাসু সাহেব স্থান ত্যাগ করলেন। বাইরের ইজি চেয়ারটায় এসে বসেছেন কি বসেননি, লক্ষ্মীও বেরিয়ে এলো ঘর থেকে। তিনি জিজ্ঞেস করলেন, আবার কি হলো? কিছুই না, এক কথায় শেষ হয়ে গেল। আমি ওকে বলেছি উকিলের সঙ্গে কথা না বলে আমি কোনো জবাব দেব না। এই সময় রঞ্জন এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কি হলো? লক্ষ্মী, তোমার কাছে একটা টাকা হবে? 1 টাকা? না তো, কেন? এই তো আমার কাছে আছে স্যার। আমাকে নয়, লক্ষ্মীকে দাও। তাকে 1 টাকা তুমি ধার দিচ্ছ, দ্যাটস ইট। আর লক্ষ্মী, তুমি এবার ওই টাকাটা আমাকে দাও। লক্ষ্মীর হাত থেকে টাকাটা নিয়ে বাসু সাহেব সেটাকে পকেটে চালান করে দিলেন। তারপর বললেন, এবার এসো, বসো। এখন থেকে তুমি আমার মক্কেল। বর্মনের কাছে গিয়ে বাকি জবানবন্দিটা দেবে চলো। যে প্রশ্নের জবাব দিতে বারণ করব তার জবাব দেবে না। লক্ষ্মীকে নিয়ে বাসু সাহেব আবার বৈঠকখানায় ঢুকলেন। বললেন, আমার মক্কেল তার বাকি জবানবন্দিটুকু দিতে এসেছে বর্মন সাহেব। বর্মন খাতাপত্র গুছিয়ে উঠছিল। বলল, বুঝেছি, ধন্যবাদ। বাকি এজাহার সে থানায় গিয়ে দেবে, আগে বডি ওয়ারেন্টটা করিয়ে আনি। মৃতদেহ অপসারিত করে বর্মন বৃদ্ধের শয়নকক্ষ এবং দুর্লভ স্মৃতি মন্দিরে তালা লাগিয়ে দিল। লক্ষ্মীকে বলল, আপাতত আপনাকে গ্রেপ্তার করছি না, কিন্তু এ বাড়ি ছেড়ে অন্যত্র যেতে হলে আপনাকে থানা থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এ বাড়িতে ওকে থাকতে দিচ্ছে কে? গোকুলচন্দ্রের মৃত্যুতে আমি ওর নিকটতম আত্মীয়, এই মেয়েকে আমি এ বাড়িতে থাকতে দেব কেন? যেহেতু খাল কেটে এ কুমিরটিকে আপনিই এখানে এনেছিলেন, সেজন্যই দেবেন। শুনুন মশাই, বাড়ির মালিককে তার ফয়সালা হবে দেওয়ানি মামলায়। ফৌজদারি কেসে গৃহকর্তার মৃত্যু পূর্ব মুহূর্তে যে ব্যবস্থা নিয়েছিল তা বহাল থাকবে। শুধু ওই ঘর দুটো আমি আপাতত তালাবন্ধ করে গেলাম। আদালতে ডিগ্রি নিয়ে যখন বাড়ির দখল নিতে আসবেন তখনই কুমিরটিকে উচ্ছেদ করতে পারবেন, তার আগে নয়। আপাতত আপনার সখাত সলিলে উনি বর্তমান থাকবেন, বুঝেছেন? বর্মন জিপ নিয়ে চলে গেল। অবিনাশও লক্ষ্মীকে শাসিয়ে বিদায় হলেন।
বাসু সাহেব বললেন, এবার চলো, নির্জনে কোথাও গিয়ে বসে ব্যাপারটা শুনি। আমি একটু একা থাকতে চাই, ব্যাপারটা পরে আলোচনা করা যায় না? যায়, ঠিক আছে, আমি না হয় পরেই আসব। দিন দুয়েক পরে বাসু সাহেব আবার এসে হাজিরা দিলেন দুর্লভ নিকেতনে। কেউ তাকে উকিল হিসেবে নিয়োজিত করেনি, যদিও তিনি ছিলেন স্বর্গত গোকুলচন্দ্রের আইনি পরামর্শদাতা। বয়সে গোকুল অনেকটাই বড়। বস্তুত বাসু সাহেবের সিনিয়র A.K. রে ছিলেন গোকুলের বন্ধু। সেই সূত্রেই গোকুলের সঙ্গে তাঁর আলাপ। তাঁর নামটা লেখা ছিল গোকুলচন্দ্রের অ্যাড্রেস বুকে। কিন্তু না, ঠিক বন্ধুকৃত্য করতে তিনি আসেননি। এসেছিলেন ওই মৃত্যু রহস্যের অমোঘ আকর্ষণে। ঘটনাটা অদ্ভুত রহস্যময়। কে, কেন, কি করে রাতারাতি গোকুলকে হত্যা করল, সেটাই তিনি ভেবে উঠতে পারছেন না। বাসু সাহেব গাড়ি থেকে নেমে বৈঠকখানাতে এসে দেখলেন সেখানে আরও দুজন বসে রয়েছেন, মিনতি ছাড়াও রঞ্জন আর তার মা। গোকুলের দুর্ঘটনাজনিত মৃত্যু সংবাদ পেয়ে রঞ্জনের মা ছেলেকে নিয়ে দেখা করতে এসেছেন। রঞ্জনী অভ্যর্থনা করে বাসু সাহেবকে নিয়ে গিয়ে বসালো। আসুন স্যার, আপনার কথা মা এখনই বলছিলেন। পরিচয় করিয়ে দিই, ইনি আমার মা। আর মা, ইনি ব্যারিস্টার P.K. বাসু। নমস্কার। আপনি কিন্তু ভাববেন না রঞ্জুর কাছ থেকেই আপনার কথা আমি প্রথম শুনলাম। আপনার অনেক কীর্তি কাহিনীর কথা আমি পড়েছি। এখনই রঞ্জুকে বলছিলাম আপনাকে খবর দেওয়ার কথা। কি ব্যাপারে বলুন তো? এই কেসটা আপনাকে নিতে হবে। কিন্তু কার তরফে? আমার মক্কেলটিকে? আমার পুত্রবধূ। শুধু বাসু সাহেব নন, রঞ্জনও চমকে তাকায় তার মায়ের দিকে। মিনতি রায়চৌধুরী আমার ভাবি পুত্রবধূ। এই হাঙ্গামা মিটে গেলেই। কিন্তু এই মেয়েটি মিনতি রায়চৌধুরী না লক্ষ্মী শর্মা, তা তো স্থির সিদ্ধান্ত হয়নি এখনো। সেই জন্যই তো আপনাকে প্রয়োজন। সেটা আপনার কাজ। আমি শুধু এটুকুই বলতে পারি, এই মেয়েটিকে আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে যাব। এই কথাটাই আজ ওকে জানাতে এসেছিলাম। মিনতি দুই হাতে মুখ ঢেকে হঠাৎ ফুলে ফুলে কাঁদতে থাকে। মমতা উঠে এলেন তার সোফা থেকে। মিনতির পিঠে একটা হাত রেখে তিনি বললেন, পাশের ঘরে উঠে যা মিনতি, প্রাণ ভরে কেঁদে মুখে চোখে জল দিয়ে ফিরে আয়। তোকে সব কথা খুলে বলতে হবে ওনাকে। মিনতি কি যেন বলতে গেল, কিন্তু পারল না। উদ্গত অশ্রুর গতি কোনো ক্রমে চেপে ছুটে বেরিয়ে গেল ঘর ছেড়ে। বাসু সাহেব তার গমন পথের দিকে তাকিয়ে রইলেন কয়েকটা মুহূর্ত। তারপর দৃষ্টি ফিরিয়ে আনলেন রঞ্জন আর তার মায়ের দিকে। দেখুন মিসেস সরকার, কেসটা হাতে নেবার প্রবল বাসনা আমারও। তার কারণ এর চেয়ে জটিলতর কোনো কেস আমি আমার লিগ্যাল ক্যারিয়ারে কখনো পাইনি। ইনফ্যাক্ট সেজন্যই অনাহুত হয়ে ছুটে এলাম। কে, কেন, কিভাবে রাতারাতি প্রফেসর রায়চৌধুরীকে হত্যা করল সেটা আমাকে বুঝে দেখতে হবে। কিন্তু তার আগে এই অবকাশে আপনাকে দু একটা কথা বলে নিতে চাই। ওই মেয়েটি যদি মিনতি রায়চৌধুরী না হয়, প্রবঞ্চক লক্ষ্মী শর্মাই হয়, তাহলেও কি আপনি ওকে পুত্রবধূ করতে চান? সেই প্রশ্নের জবাব আমি দেব না, দেবে রঞ্জন। আমি শুধু চাই আমার ছেলে সংসারী হোক। বাসু সাহেব সপ্রশ্ন দৃষ্টি মেলে ধরেন রঞ্জনের দিকে। সে বলে, প্রশ্নটা অবৈধ, কারণ নিঃসন্দেহে ও মিনটি, আমি জানি। বেশ, তবে আরও একটা কথা মিসেস সরকার, যদি ও মিনতি হয় তাহলে এ কথা আশঙ্কা করার যথেষ্ট যুক্তি আছে প্রথম যৌবনে, অর্থাৎ ডাকাতের হাতেও নিগৃহীতা হয়েছিল। ওর জীবনের কয়েকটা বছর আমি জানি, মানে আন্দাজ করতে পারি। সেজন্য আমার তরফে কোনো সমস্যা নেই। মমতা দেবী অত্যন্ত পরিষ্কারভাবে সব কথা জানিয়ে দেন। বোধ করি বাসু সাহেবকে শিখণ্ডী করে মা ছেলে নিজেদের মনের কথা জানিয়ে দেবার এই সুযোগটুকুই খুঁজছিলেন। কিছুক্ষণ চুপ করে থেকে রঞ্জন বলল, আচ্ছা স্যার,
আপনি কেন বললেন যে এর চেয়ে জটিলতর কোনো কেস আপনি পাননি কখনো? বিবেচনা করে দেখো, মোটিভের দিক থেকে দুজন মাত্র সন্দেহজনক ব্যক্তি, শিবনাথ, দুর্গামণি বা গিরিনবাবু, এরা সকলেই সন্দেহের বাইরে। তাদের কোনো মোটিভ নেই। সকলেই আজ 10-12 বছর আছে এই পরিবারে। গোকুলের খাবারে বিষ মেশানোর সুযোগ তারা প্রচুর পেয়েছে, কিন্তু কখনো তার প্রয়োজন হয়নি, এবং আজও এমন কিছু ঘটেনি যাতে ওরা অমন একটা কাণ্ড করতে পারে। কাজেই সন্দেহ ঘনীভূত হয় মাত্র দুটি ব্যক্তির ওপরে। এক অবিনাশ, তার মোটিভ আছে কিন্তু স্কোপ নেই, কিছুমাত্র সুযোগ সে পায়নি। সন্ধ্যা নাগাদ সে দুর্লভ নিকেতন ছেড়ে বেরিয়ে যায়। তার 3-4 ঘন্টা পরে গোকুল নৈশাহার সারেন। ফলে তার খাবারে বা পানীয়তে অবিনাশ বা আরাধনা বিষ মেশাতে পারেন না। আর শিবনাথ বা দুর্গামণি এতটাই বিশ্বস্ত যে তাদের দিয়ে ও কাজ করানো অবিনাশের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। তাহলে থাকলো গিয়ে দ্বিতীয় সমাধান, অর্থাৎ যে কথা অবিনাশ বাবু বলছেন তা মেনে নেওয়া। ওই মেয়েটি অসম্ভব। ডোন্ট বি ইমোশনাল। আমরা একটা একাডেমিক ডিসকাশন চালাচ্ছি, যুক্তি নির্ভর সিদ্ধান্তের দিকে এগোচ্ছি আমরা। অবিনাশ যা বললেন তা যদি সত্যি হয়, অর্থাৎ ওই মেয়েটি যদি সত্যি মিনতি রায়চৌধুরী না হয়, সে যদি বাস্তবে প্রবঞ্চক লক্ষ্মী শর্মা হয়, তাহলে সেটাই হচ্ছে এই সমস্যার সমাধান, একমাত্র সমাধান। তাই আমাকে মাফ করবেন মিসেস সরকার, কেস হিস্ট্রিটা আদ্যন্ত না শুনে আমি এই মুহূর্তে কোনো কথা দিতে পারছি না। তার মানে মিন্টির কাছে সবকিছু শুনে যদি আপনি সিদ্ধান্তে আসেন যে সেই জঘন্য অপরাধ করেনি, তাহলেই আপনি কেসটা নেবেন, তাই তো? এক্স্যাক্টলি। আর যদি আপনার সিদ্ধান্ত হয় সেই অপরাধী, তাহলে আমার পরামর্শ এই হবে যে সে গিল্টি প্লিড করুক, অপরাধ স্বীকার করে আইনত সাজা নিক। অবশ্য ইচ্ছে করলে সে অন্য কোনো আইনজ্ঞ ব্যক্তির দ্বারস্থ হতে পারে। স্যার, এবারে কি তাহলে ওকে ডাকবো? ডাকো। একটু পরেই মেয়েটি ফিরে এলো। এতক্ষণে সে নিজেকে সামলেছে, কিন্তু এবার সে একা প্রবেশ করল না, তার সঙ্গে সঙ্গে প্রবেশ করল সিংহ শাবকের মতো প্রকাণ্ড একটা গ্রেট ডেন। মেয়েটি বসলো একটা সোফায়। ডেভিল এগিয়ে এসে রঞ্জন, তার মা এবং বাসু সাহেবের কাছে গিয়ে একবার ঘ্রাণ নিল। মেয়েটি বলল, স্টেপ ডেভিল, চুপ করে বসো এখানে। সিংহবাহিনীর পদপ্রান্তে বসল ডেভিল। ওর পায়ের ওপর মাথাটা রেখে গা এলিয়ে দিল। তার দিকে নিষ্পলক নেত্রে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন বাসু সাহেব। তারপর মমতার দিকে ফিরে বললেন, আই উইথড্র মিসেস সরকার। আমি স্থির সিদ্ধান্তে পৌঁছেছি, কেসটা আমি নিলাম। কিসের কেস? কিছু না, তুমি এবার সব কথা খুলে বলো দেখি। সেদিন যেটুকু শুনেছি ঠিক তার পর থেকে ডেভিলের ভয়ে অবিনাশ বিদায় হলেন, এটুকুই সেদিন বলেছিলে। তারপর যা যা ঘটল আনুপূর্বিক বলে যাও। মেয়েটি পরবর্তী ঘটনার বর্ণনা দিতে শুরু করল। কি হলো লক্ষ্মী? ডেভিল, কি হলো? কি হয়েছে? অন্ধ বৃদ্ধ অসহায়ের মতো সকলের নাম ধরে চিৎকার করতে থাকেন, কিন্তু কেউ সাড়া দেয় না। বৃদ্ধ পরবর্তী ঘটনার অনুক্রম অনুমানে বুঝেছেন। লক্ষ্মী ছুটে নেমে গেল সিঁড়ি দিয়ে, তার মানে মেয়েটি বাগানে নেমে গেল, এবং তারপরেই ভেসে এলো ডেভিলের গর্জন, অবিনাশের লেসলেস আর লক্ষ্মীর আর্ত চিৎকার। এরপর গোকুলের আর কিছু বুঝে নিতে অসুবিধে হয়নি। অবিনাশ এই সুযোগ ছাড়েনি। বাড়িতে আর কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। লক্ষ্মীর মৃত্যু কেমন করে হলো তার কোনো প্রমাণ থাকবে না। বৃদ্ধ বারান্দার মেঝের ওপরই বসে পড়েছিলেন। চমক ভাঙল একটি লোমশ স্পর্শে। ডেভিল ওর পায়ের ওপর মুখ ঘষছে।
প্রথমে দুরন্ত ক্রোধে ওকে মারতে উঠেছিলেন তিনি, কিন্তু তারপরে হাতটা নামিয়ে ওকে ঠেলে দেন। আপন মনেই বলে ওঠেন, তোর কি দোষ? তোকে আমরা যা শিখিয়েছি তাই তো শিখবি তুই। তারপর ডেভিলের গলা জড়িয়ে হু হু করে কেঁদে ফেলেছিলেন অন্ধবৃদ্ধ। তুই কি করলি ডেভিল? তুই কি করলি? হঠাৎ আবার বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে বসেন। একটি নারী কণ্ঠের রুদ্ধ ক্রন্দনের ক্ষীণ রেশ তার কানে গেছে। অন্ধ দৃষ্টি মেলে বৃদ্ধ বলেন, কে কাচ্ছে ওখানে? আবার পায়ের ওপর একটা লোমশ স্পর্শ। হাত বুলিয়ে বোঝেন মাথার চুল। লক্ষ্মী, তুই বেঁচে আছিস? ডেভিল তোকে? না না দাদু, না, ডেভিল তো মানুষ নয়, ও যে কুকুর। এরপর লক্ষ্মী আর শোনাতে পারেনি বাসু সাহেবকে। কান্নায় ভেঙে পড়েছিল। মোট কথা, সেই নিভৃত সন্ধ্যায় লক্ষ্মী নাকি তার সব দুঃখের কথা তার দাদুকে শোনায়। বাবার মৃত্যু থেকে শুরু করে অবিনাশচন্দ্রের বিতাড়ন পর্ব পর্যন্ত। কেন সে এতদিন সব কথা স্বীকার করতে পারেনি, সেই গ্লানিকর অধ্যায়টাও অকপটে নিবেদন করে। বাসু সাহেব বললেন, উপায় নেই মিনতি, সেই গ্লানিকর ইতিহাস আর একবার তোমাকে বলতে হবে। তুমি ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জের আসামি। উকিল হিসেবে সব কথা আমার জানা দরকার। মমতা দেবী উঠে দাঁড়াতেই বাধা দিল মিনতি। যাবেন না মাসিমা, কথাগুলো আপনাদেরও শোনা দরকার। দাদুকে আমি খুন করিনি, কিন্তু আমি নিষ্পাপ নই। মমতা জড়িয়ে ধরেন ভাবি পুত্রবধূকে। না রে পাগলি, তুই কোনো পাপ করিসনি, করতে পারিস না। তবে তুই কি বলতে চাস তা আমি বুঝেছি। আমার সিদ্ধান্ত তাতে এক চুল বদলাবে না। তবে আমি তো মা, বসে বসে ও কথা আমি শুনতে পারবো না। রঞ্জু থাক, তার সব কথা জানা দরকার। সে পুরুষ মানুষ, তাকে সহ্য করতে হবে। ঝড়ের বেগে ঘর ছেড়ে চলে গেলেন মমতা দেবী। রঞ্জনও উঠে দাঁড়িয়েছিল। মিনতি ধমক দিয়ে তাকে বলল, তুমি বসো রঞ্জুদা। শুনলে না মা কি বলে গেলেন? লক্ষ্মীকে পুলিশ আদৌ গ্রেপ্তার করল না। বস্তুত মামলাই সাজালো না, কারণ অটোপসি সার্জন স্থির সিদ্ধান্তে এসেছেন গোকুলচন্দ্রের মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক। অত্যন্ত মানসিক উত্তেজনায় মধ্যরাত্রে হৃদযন্ত্রের ক্রিয়া বার্ধক্যজনিত কারণে বন্ধ হয়েছিল তাঁর। বিষ প্রয়োগের হত্যার কেস এটা আদৌ নয়ই। ফৌজদারি মামলার পালা চুকলো বটে, তবে সম্পত্তি নিয়ে দেওয়ানি মামলা হল না। ওখানকার স্থানীয় এমএলএ সন্তোষবাবু গোকুলচন্দ্রের ছাত্র ছিলেন। তিনি মধ্যস্থ হয়ে একদিন সকলকে ডেকে পাঠালেন। সবাই এলেন। আরাধনা, গিরিনবাবু, রঞ্জন, দুর্গামণি, সলিসিটর বিজন দত্তকে নিয়ে অবিনাশ এবং লক্ষ্মীর তরফে উপস্থিত ছিলেন স্বয়ং পি.কে. বাসু। সন্তোষবাবু বললেন, মাস্টার মশাইয়ের সম্পত্তি নিয়ে এটা বিশ্রী মামলা হয়, এটা আমরা কেউই চাই না। মাস্টার মশাই কোনো উইল করে যাননি, ফলে ইনহেরিটেন্স অ্যাক্ট অনুযায়ী সে সম্পত্তি কে পাবে তা নির্ধারণ করতে মামলা মোকদ্দমা নিষ্প্রয়োজন। প্রশ্ন তো একটাই, লক্ষ্মী দেবী প্রকৃতপক্ষে মিনতি রায়চৌধুরী কি না, সেটা কোনো আরবিট্রেটরের মাধ্যমে আপনারা চূড়ান্তভাবে নির্ধারণ করুন। লক্ষ্মী দেবী যদি মিনতি হয় তাহলে অবিনাশবাবুর দাবি টেকে না, না হলে অবিনাশবাবুই নিকটতম আত্মীয়। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আরবিট্রেটরের রায় যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা আপিল করতে পারবো না,
পারবেন না। ইন্ডিয়ান আরবিট্রেশন অ্যাক্ট 1940 অনুযায়ী ওই মধ্যস্থের রায়ের ওপর কোনো আপিল চলে না, যদি না প্রমাণ করা যায় তিনি পক্ষপাতদুষ্ট হয়েছেন বা উৎকোচ গ্রহণ করেছেন। অবিনাশ ইতস্তত করছেন দেখে সন্তোষবাবু আবার বললেন, কিন্তু আরবিট্রেটর তো আপনার সম্মতি সাপেক্ষে নির্ধারিত হবে। তিনি তো আপনার বিশ্বাসভাজন লোক। আপনি নিজে সালিশি করলে আমার আপত্তি নেই। আগে না, এ প্রস্তাবে আমার নিজেরই আপত্তি আছে। প্রথম কথা, আমি বর্তমানে অত্যন্ত ব্যস্ত, অ্যাসেম্বলি খোলা। দ্বিতীয়ত, আমি আইনজ্ঞ নই, উত্তরাধিকার আইন সম্বন্ধে ভালো জানি না। আমি বরং একজন দ্বিতীয় ব্যক্তির নাম প্রস্তাব করছি, দেখুন আপনারা রাজি কিনা। আমি কলকাতা বারের প্রবীণতম ব্যারিস্টার A.K. রের কথা বলছি। তিনি রিটায়ার্ড, আইনজ্ঞ, বিচক্ষণ, আইনের বিষয়ে প্রগাঢ় পণ্ডিত, এবং তার সততার বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না। অবিনাশ নিম্নস্বরে তার উকিলের সঙ্গে পরামর্শ করে বললেন, আমরা রাজি। আমার মক্কেলও রাজি। তবে একটা কথা এখানে বলে রাখি, আমি কিন্তু এককালে A.K. রে সাহেবের জুনিয়র হিসেবে বারে প্রবেশ করেছিলাম। কাজেই মিস্টার বাসু, রে সাহেবকে চেনে না এমন আইনজীবী কলকাতায় নেই। জুনিয়র কেন, আপনি তার একমাত্র পুত্র হলেও আমরা রাজি হতাম। তবে তিনি কি রাজি হবেন? হবেন। গোকুলবাবুর সঙ্গে অতি নিকট সম্পর্ক ছিল তাঁর। রক্তের সম্পর্ক নয়, পাণ্ডিত্যের সম্পর্ক। মাসখানেক পরের কথা। প্রবীণ এবং অবসরপ্রাপ্ত ব্যারিস্টার A.K. রের বৈঠকখানায় মামলার প্রথম অধিবেশন বসেছে। সালিশি মামলার একটা মস্ত সুবিধে হলো এই যে মধ্যস্থকে 4 মাসের মধ্যে রায় দিতে হয়। ফলে দেওয়ানি মামলার মতো বছরের পর বছর আদালতে মামলা ঝুলে থাকার কোনো আশঙ্কা নেই। বাদী তার অভিযোগ বিস্তারিতভাবে লিখে পেশ করেন, প্রতিবাদী তার প্রত্যুত্তর পেশ করেন, অতঃপর শুনানি হয়। দুপক্ষ ইচ্ছে করলে নিজ নিজ আইনজ্ঞ পেশ করতে পারেন, আরবিট্রেটর ইচ্ছে করলে সাক্ষীর শপথও গ্রহণ করতে পারেন, আদালতের বিচারকের মতো। যদিও সচরাচর তা করা হয় না। সাক্ষী, প্রমাণ, সওয়াল জবাব আদালতের মতো হতে পারে, আবার নাও হতে পারে। শুধু বিবাদমান উভয় পক্ষ সমান সুযোগ পাচ্ছেন কিনা এটা আরবিট্রেটরকে দেখে নিতে হয়। রায়ে তাকে যুক্তি দেখাতে হয় না। এমনকি ক্ষেত্রবিশেষে মাত্র 1 লাইনের রায় দেওয়া হয়েছে এমন নজিরও আছে। বাদীর প্রতিবেদন এবং প্রতিবাদীর প্রত্যুত্তর পেশ করা হয়েছে। এবার রে সাহেব বসেছেন বিচার করতে। ওর টেবিলের একদিকে বসেছেন বাতগ্রস্তা আরাধনা, অবিনাশ এবং তাদের অ্যাডভোকেট বিজন দত্ত। অপরদিকে লক্ষ্মী, রঞ্জন, মমতা এবং বাসু সাহেব। একজন শ্রুতি লিখনকারী নোট বই পেন্সিল বাগিয়ে বসে আছে অন্যদিকে। সাক্ষীরা রয়েছেন পাশের ঘরে, ডাক পড়লেই আসবেন। রে সাহেবের নির্দেশে বিজন দত্ত তাঁর প্রারম্ভিক ভাষণে বললেন, আমার মক্কেল তার বক্তব্য লিখিতভাবেই বলেছেন। আমরা চূড়ান্তভাবে প্রমাণ করব প্রতিবাদিনী শ্রীমতী লক্ষ্মী শর্মা একজন প্রবঞ্চক। শ্রী রামপ্রসাদ শর্মা তার পালক পিতা নন, জনক পিতা। লক্ষ্মী দেবীর জন্ম পাটনা রেলওয়ে হাসপাতালে। জন্ম তারিখ 2রা ফেব্রুয়ারি 1948। তাঁর গর্ভধারিণীর নাম ফুলেশ্বরী। অপরপক্ষে গোকুলচন্দ্রের নাতনির জন্ম 7ই সেপ্টেম্বর 1949। প্রমাণস্বরূপ আমরা পাটনা হাসপাতালের রেজিস্টারের একটি ফটোস্ট্যাট কপি দাখিল করছি। এটি আমাদের 1 নম্বর এক্সিবিট। ওটি নথিভুক্ত করায় আমাদের কোনো আপত্তি নেই মিলর্ড। বরং আদালতের সময় সংক্ষেপ করার জন্য আমরা আরও স্বীকার করছি যে ওই ফটোস্ট্যাট কপিখানা মূল হাসপাতাল রেজিস্টার থেকেই গ্রহণ করা। যাচাই করার কোনো প্রয়োজন নেই। রে সাহেব বললেন, থ্যাংক ইউ কাউন্সিল, ইউ মে প্রসিড প্লিজ। রামপ্রসাদ শর্মার সাক্ষ্যে আমরা প্রমাণ করব যে তিনি 1963 সালের মে মাস পর্যন্ত পূর্ব রেলওয়েতে চাকরি করেন এবং পাটনার রেল কোয়ার্টার্সে বাস করতেন। লক্ষ্মীও তার সঙ্গে সেখানে থাকত এবং স্কুলে পড়ত।
তার 11 বছর বয়সের সময় ছাপড়া জেলার বিশৌলি গ্রামের জোদ্দার চাষি মহাদেব প্রসাদ দেবের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের 2 বছর পর 24/3/63 তারিখে পুত্রবধূকে স্বগৃহে নিয়ে যাওয়ার জন্য মহাবীর রামপ্রসাদের বাড়ি আসে। সেই রাত্রেই লক্ষ্মীর অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ওঠে। তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সার্জন ডক্টর শঙ্করী প্রসাদ তার পেটে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন। সেই অপারেশন সম্বন্ধে হাসপাতাল রেজিস্টারে যে তথ্য লেখা আছে এটি তারই ফটোস্ট্যাট কপি, আমাদের 2 নম্বর এক্সিবিট। সুতরাং প্রতিবাদী পক্ষের মন গড়া কাহিনী কিছুতেই গ্রহণযোগ্য নয়। আদালত অনুমতি করলে এবার আমরা একে একে আমাদের সাক্ষীদের ডাকতে পারি। তার আগে আমি প্রতিবাদীর প্রারম্ভিক ভাষণটা শুনতে চাই। লর্ডশিপ, প্রতিবাদীর বক্তব্য সংক্ষিপ্ত। যাকে এই মামলায় প্রতিবাদী করা হয়েছে অর্থাৎ রামপ্রসাদের পালিতা কন্যা লক্ষ্মী দেবী, তিনি প্রকৃত প্রস্তাবে গোকুলচন্দ্রের পৌত্রী মিনতি রায়চৌধুরী। এবার কেন আমার মক্কেল এই সত্যটা এতদিন গোপন করে রেখেছিলেন সে কথা তিনি আমাকে জানিয়েছেন, কিন্তু প্রকাশ্য আদালতে সেটি তিনি জানাতে অনিচ্ছুক। এটুকুই এ মামলার জটিলতা। সে কথা যদি প্রকাশ করে বলার অধিকার আমার থাকতো তাহলে এই মামলার মীমাংসা 5 মিনিটের মধ্যে হয়ে যেত। ও, তার মানে সহযোগী প্রকৃত সত্য গোপন করে মামলা জিততে চাইছেন? আগে না, ডাকাতে ধরে নিয়ে যাওয়া একটি অসহায়া নারী যদি তার সমস্ত অভিজ্ঞতা প্রকাশ্য আদালতে পেশ করতে না চান তবে তাকে সত্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা যায় না। এই মামলায় আমার দায় এটাই প্রমাণ করা যে রামপ্রসাদের স্ত্রী ফুলেশ্বরীর গর্ভজাতা কন্যা এবং এই প্রতিবাদিনী এক ব্যক্তি নয়। আমার দায় প্রমাণ করা প্রতিবাদিনী গোকুলচন্দ্রের পৌত্রী মিনতি দেবী, তার বেশি কিচ্ছু নয়, এবং আমরা তাই করব। আপাতত এর বেশি কিছু আমার বলার নেই। বিজনবাবুর তরফে প্রথম সাক্ষী রামপ্রসাদ শর্মা। তার নাম ধাম পরিচয় দিয়ে অবিনাশের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছিল সবকিছুই তিনি জানালেন। 100 টাকা মাস মাইনেতে তিনি যে লক্ষ্মীকে অবিনাশের সঙ্গে কলকাতায় পাঠিয়েছিলেন সেটাও বললেন। তাহলে লক্ষ্মী আপনার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান, তাই তো? আগে হুজুর, সানিচারিকে বিয়ে করার আগে আমি ফুলেশ্বরীকে বিয়ে করি। ফুলেশ্বরীর একটিমাত্র কন্যা সন্তান হয় লক্ষ্মী। সে পাটনা স্কুলে পড়তো। 11 বছর বয়সে বিয়ে হয়। তারপর বাকি কাহিনীগুলি যা সলিসিটর বিজন দত্ত আদালতকে আগেই জানিয়েছিলেন, রামপ্রসাদ শর্মা সেগুলি বলতে থাকেন। দীর্ঘ সওয়াল শেষে বিজনবাবু বাসু সাহেবের দিকে ফিরে বললেন, ইউ মে ক্রস হিম নাও। পান্নাজি, আপনি আধ ঘন্টা ধরে অনেক অবান্তর কথা বলেছেন। অবশ্য দোষ আপনার নয়। যেভাবে আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি তার জবাব দিয়েছেন। এবার আমার একটা সোজা সরল কথার উত্তর দিন তো। এই মেয়েটি অর্থাৎ এই মামলার প্রতিবাদিনী, ইনি কি আপনার স্বর্গগতা স্ত্রী ফুলেশ্বরীর গর্ভজাতা কন্যা? না। ওই মেয়েটির সঙ্গে ছাপড়া জেলার মহাদেব প্রসাদ দেবের পুত্রের বিবাহ হয়েছিল? না। অবিনাশ চন্দ্র যখন এই মেয়েটিকে গোকুলচন্দ্রের নাতনি হিসেবে কলকাতায় নিয়ে আসতে চাইলেন তখন কি আপনি অনুমান করেছিলেন যে হয়তো আপনার পালিতা কন্যা তার পিতামহের কাছেই ফিরে যাচ্ছে? অবজেকশন। সাক্ষীর অনুমান কিন্তু কোনো এভিডেন্স নয়। ওভাররুলড। এটা আদালত নয়। সাক্ষী কেন তার কন্যাকে অবিনাশবাবুর সঙ্গে পাঠান তা আমি জানতে চাই। বলুন। সেটা আমি নিশ্চিতভাবে জানতাম না হুজুর। বেটি কোনোদিনই তার আসল পিতৃ পরিচয় আমাকে জানায়নি। আমি জানতাম সেটা ওর দুঃখের ইতিহাস, তাই জানতে চাইনি। তবে আমি অনুমান করেছিলাম হয়তো আমার পালিতা কন্যা তার পিতৃগৃহেই যাচ্ছে। বিদায় দেওয়ার সময় সে কথা কি আপনি আপনার পালিতা কন্যাকে বলেছিলেন? বলেছিলাম। আমি বেটিকে বলেছিলাম, দেখ তোর ভাগ্য তোকে কোথায় নিয়ে যায়। যদি দেখিস ঠিক বন্দরে পৌঁছতে পারিসনি তাহলে ফিরে আসিস। আমার বাড়ির দরজা চিরকাল তোর জন্য খোলা থাকবে। এই মেয়েটি মানে লক্ষ্মী বা মিনতি যাই বলুন না কেন,
কবে আপনার পালিতা কন্যা হয়ে আপনার সংসারে আসে এবং কিভাবে আসে? আমার কন্যা লক্ষ্মী আত্মহত্যা করেছিল ওই পাটনা শহরেই। ওর নামে যে মিথ্যা কলঙ্ক রটেছিল তা ও সহ্য করতে পারেনি। ফুলেশ্বরী একেবারে পাগলের মতো হয়ে যায়। ওই সময় ঘটনাচক্রে আমি এই মেয়েটিকে উদ্ধার করি পাটনায় গঙ্গার ঘাটে। এও আত্মহত্যা করতে যাচ্ছিল। আমি তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। কেন আত্মহত্যা করতে যাচ্ছিল তাও আমাকে জানায়। আমি তাকে আমার কন্যা লক্ষ্মীর কথা বলি, তাকে বোঝাই এটাই মেয়েদের নিয়তি, লাঞ্ছনা সইতেই মেয়েরা দুনিয়ায় পয়দা হয়। তবু আত্মহত্যা মহাপাপ। ওকে আমার সংসারে আশ্রয় দিই হুজুর। তারপর আমি রিটায়ার করে রাজগীরে চলে আসি। ওকে আমি আমার লক্ষ্মী মনে করেই আমার সংসারে রেখেছিলাম হুজুর। নিজের সংসারে হতভাগী কেন ফিরে যেতে পারেনি সে কথা আমি বলতে পারবো না। বেটি নিজে যদি সে কথা বলে তো আলাদা কথা। আমি তাকে জবান দিয়েছিলাম তার দুঃখের কথা দুনিয়াকে জানাবো না। আমি আমার সত্য রক্ষা করেছি, ফুলেশ্বরীও করেছিল। আমার বর্তমান স্ত্রী শনিচারি পর্যন্ত জানে না ও তার সতীনের বেটি নয়। এর বেশি আমি কিছু বলবো না বাবুজি। চল মিলর্ড। পান্ডাজি তার পালিতা কন্যার দিকে তাকিয়ে দেখেন। তার দু চোখ তখন জলে ভরা। বিজন দত্ত বিচারকের অনুমতি নিয়ে পান্ডাজিকে পুনরায় জেরা শুরু করলেন। তাহলে আপনি অবিনাশবাবুকে কেন জানালেন না এ মেয়েটি আপনার কন্যা নয়? এ প্রশ্নের জবাব আমি দেব না বাবুজি। মিলর্ড, সাক্ষী হোস্টাইল, আপনি তাকে বলতে বাধ্য করুন। সাক্ষী প্রতিবাদী পক্ষের নয়, আপনার। উনি যদি আপনার সঙ্গে সহযোগিতা না করেন তো আমি নাছাড়। কিন্তু উনি যে ইতিমধ্যে ওই পক্ষের থেকে ঘুষ খেয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন না তার প্রমাণ কি? দিচ্ছেন যে সেটা আপনি প্রমাণ করুন। আপনার প্রশ্নের জবাবে ওকে এমন কোনো কথা বলতে হবে যা গোপন রাখার জন্য তিনি তার অ্যালিস্ট পালিত কন্যার কাছে প্রতিশ্রুত। আমি তাকে বাধ্য করতে পারি না। আই রিপিট, সাক্ষী বাদী পক্ষের। দ্বিতীয় সাক্ষী অবিনাশচন্দ্র। বিজনবাবুর প্রশ্নে তিনি তাঁর উকিলের প্রারম্ভিক ভাষণের কথাই স্বীকার করে নিলেন। তারপর বাসু সাহেব জেরায় তাঁকে প্রশ্ন করলেন, কথা বলুন তো মশাই, রাজগীর থেকে সোজা কলকাতায় না এসে আপনি হঠাৎ কাশী গিয়েছিলেন কেন? আগে তীর্থ দর্শনে, বেড়াতে। কিন্তু কাশীতে পৌঁছে ধুলো পায়ে আপনি দুর্গাবাড়ি অঞ্চলে সেই বাড়িটিতেই প্রথমে গিয়েছিলেন যেখানে গোকুলচন্দ্রের পুত্র খুন হন, তাই না? অবিনাশ চুপ করে থাকেন। কি যেন একটা ভাবছেন তিনি। যদি মনে না থাকে তবে বলে দিন, আমি বরং পরবর্তী সিটিংয়ে কাশীর লেকচারার অশোক মেহতাকে সাক্ষ্য দিতে ডেকে নেব। আগে হ্যাঁ, গিয়েছিলাম। এবার তাহলে হুজুরকে বুঝিয়ে বলুন, আপনি যখন নিজে নিঃসন্দেহ ছিলেন যে লক্ষ্মী আসলে মিনতি নয়, তখন সর্বপ্রথমে বিশ্বনাথ মন্দিরে বা গঙ্গা স্নানে না গিয়ে ওই বাড়িটা দেখাতে নিয়ে গেলেন কেন? আবার চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অবিনাশ। কিছুক্ষণ ভেবে নিয়ে বলেন, আমি জানি না। আপনি সব জানেন, শুধু স্বীকার করছেন না। আপনার ভগ্নিপতিকে সান্ত্বনা দেওয়ার জন্য মেয়েটিকে আপনি সংগ্রহ করেননি। আপনি চেয়েছিলেন ওই জাল মিনতির সাহায্যে জেনে নিতে গোকুলচন্দ্র কোথায় তাঁর গুপ্তধন লুকিয়ে রেখেছেন। স্বীকার করুন। না 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 না, এ কথা একদম সত্যি নয়। এ সত্যি নয়। নয়? তাহলে কলকাতায় এসে প্রথমেই আপনি দুর্লভ নিকেতনে যাননি কেন? কেন তাকে শাঁখারিপাড়ার বাড়িটা চিনিয়ে দিতে নিয়ে গিয়েছিলেন? সে যে জাল, এ কথা কেন সকলের কাছে আপনি গোপন করে গিয়েছিলেন? আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? জাল মিনতি সম্পত্তি পেলে আমার কি? হ্যাঁ, আমার কি? আপনারই তো সব অবিনাশবাবু, কারণ আপনি একা জানতেন সে জাল। তার মৃত্যুবান পকেটে নিয়ে আপনি তাকে খেলাচ্ছিলেন। জাল মিনতি যদি গুপ্তধনের সন্ধান পায়, সম্পত্তি পায়, তখনই আপনি দুনিয়াকে জানাতেন যে সে জাল। তখন তো সবকিছু আপনাতেই বর্তাতো নাকি? আপনার এ অভিযোগ মিথ্যে, মিথ্যে। তাই নাকি?
তাহলে এবার বলুন তো অবিনাশবাবু, গোকুল বাবুর মৃত্যুর আগের দিন সন্ধ্যায় আপনি কি তার পোষা কুকুর ডেভিলকে ওই মেয়েটির দিকে লেলিয়ে দেননি? না না না, এ অভিযোগ সর্বৈব মিথ্যে, একদম মিথ্যে। কুকুরটার ব্যাপারে আমরা এখনো জানি না। কাউন্সিল যদি তার ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝিয়ে বলেন তো সুবিধা হয়। মিলর্ড, গোকুলচন্দ্রের একটি কুকুর আছে, নাম ডেভিল। গ্রেট ডেন আর জার্মান ম্যাস্টিফের ক্রস ব্রিড, প্রকাণ্ড বাঘের মতো খানদানি কুকুর। লক্ষ্মী এ বাড়িতে আসার পর থেকে সে প্রচণ্ডভাবে ডাকত। স্বভাবতই লক্ষ্মীকে বলা হয় সে যেন ওই কুকুরটির ধারে কাছেও না যায়, তাহলে ডেভিল তাকে ছিঁড়ে ফেলবে। অতঃপর বাসু সাহেব বিস্তারিতভাবে বর্ণনা করেন কিভাবে অবিনাশ ওই কুকুরটিকে লক্ষ্মীর দিকে লেলিয়ে দেন এবং কিভাবে বোকা হন। সব শুনে একেরে বলেন, স্ট্রেঞ্জ স্টোরি। স্টোরিজ আর ইউজুয়ালি স্ট্রেঞ্জ মিলর্ড। আষাঢ়ে গল্পটা শুনতে আমাদেরও বেশ ভালো লাগছিল, তবে গল্প গল্পই, তার কোনো বাস্তব ভিত্তি নেই। বিজন দত্তের এই ব্যঙ্গাত্মক কথায় বাসু সাহেব কোনো গা করলেন না। অবিনাশের দিকে ফিরে বললেন, তাহলে অবিনাশবাবু, আপনি এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করছেন, তাই তো? একদম তো। দ্যাটস অল মিলর্ড। বাদী পক্ষের আর কোনো সাক্ষী না থাকায় এবার প্রতিবাদী তরফের প্রথম সাক্ষী তার সাক্ষ্য দিতে এলেন ডক্টর পি উপাধ্যায়, এমডি, FRCS। বাসু সাহেব তাকে প্রশ্ন করলেন, ডাক্তারবাবু, গত পরশুদিন প্রতিবাদিনী ওই মেয়েটিকে আমি আপনার চেম্বারে নিয়ে গিয়েছিলাম এবং আপনি তাকে পরীক্ষা করেছিলেন, এ কথা সত্যি? সত্যি। থ্যাংক ইউ। তা ডাক্তারি পরীক্ষায় আপনি কি দেখলেন? আপনাদের অনুরোধ মতো আমি পরীক্ষা করে দেখেছিলাম ওই মেয়েটির অ্যাপেন্ডিক্স যথাস্থানে আছে, অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস রোগে ওর কোনোদিন অপারেশন হয়নি। এবার একটা কথা বলুন তো ডক্টর উপাধ্যায়, অ্যাপেন্ডিক্স কি মানবদেহের এমন একটি প্রত্যঙ্গ যা কেটে বাদ দিলে আবার গজাতে পারে? মানে দাড়ি, গোঁফ, মাথার চুল, হাত পায়ের নখ যেভাবে গজায়? না না না, অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিলে তা পুনরায় গজাতে পারে না। এবার আপনি এই মামলার এক্সিবিট নাম্বার 2 পরীক্ষা করে দেখুন। ওর থেকে জানা যাচ্ছে পাটনা হাসপাতালের ডক্টর শঙ্করী প্রসাদজি রামপ্রসাদ পান্ডার কন্যা লক্ষ্মীর অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার বৈজ্ঞানিক পরীক্ষা নির্ভর সিদ্ধান্ত কি সন্দেহাতীত রূপে বলতে পারে যে গত পরশু যে পেশেন্টটিকে আপনি পরীক্ষা করেছিলেন, অর্থাৎ প্রতিবাদিনী ওই মেয়েটি, এক্সিবিট নাম্বার 2 এর বর্ণিত পেশেন্ট নয়? আগে হ্যাঁ পারি। এই ভদ্রমহিলাকে ডক্টর শঙ্করী প্রসাদ অপারেশন করেননি, যার অর্থ রামপ্রসাদ শর্মার কন্যা লক্ষ্মী যাকে অপারেশন করা হয়েছিল সেই মেয়েটি এবং প্রতিবাদিনী পৃথক ব্যক্তি। হ্যাঁ, নিঃসন্দেহে। দ্যাটস অল মিলর্ড। আমার আর কোনো সাক্ষী নেই। রঞ্জন সরকারকে আমি সাক্ষী হিসেবে ডাকতে পারতাম, যেহেতু কিশোর বয়সে সে মিনতি রায় চৌধুরীকে ঘনিষ্ঠভাবে জানত, কিন্তু তাদের সেই কিশোর বয়সের রোম্যান্স এই মামলায় নথিভুক্ত হোক, এটা আমি চাই না। মূলত 3টি কারণে। প্রথমত, সে গোপন জীবনের কোনো তৃতীয় সাক্ষী নেই। দ্বিতীয়ত, রঞ্জনবাবু মিনতিকে বিবাহ করতে ইচ্ছুক, ফলে তাঁর সাক্ষ্যের ততটা মূল্য থাকবে না। এবং তৃতীয়ত, ইতিপূর্বেই সহযোগী এমন ইঙ্গিত করেছেন যে রামপ্রসাদ শর্মা স্বার্থপ্রণোদিত হয়ে মিথ্যে সাক্ষ্য দিয়েছেন। তাই আমি এমন একটি সাক্ষীকে অতঃপরে হাজির করতে চাই যার বিরুদ্ধে আমার সহযোগী অন্তত উৎকোচ গ্রহণের অভিযোগ আনতে পারবেন না। আপনি এই যে বললেন আপনার আর কোনো সাক্ষী নেই? আজ এখানে নেই মিলর্ড, তবে আগামী অধিবেশনে তাকে পাবেন। আমার প্রস্তাব, আপনি এই মামলার পরবর্তী অধিবেশন ওকুস্থলে করুন, অর্থাৎ ওই দুর্লভ নিকেতনের দোতলার বারান্দায়। ডেভিল অবিনাশবাবুকে দীর্ঘদিন ধরে চেনে, তাঁর এভিডেন্স মোতাবেক সে লক্ষ্মীকে চেনে না। আমরা ওদের দুজনকে বাগানে পাঠিয়ে দিয়ে দেখতে পারি
ডেভিল কি সাক্ষ্য দেয়? পরিকল্পনাটা অদ্ভুত, কিন্তু আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? লর্ডশিপ, আমি আশা রাখি যে ওই তথাকথিত প্রবঞ্চক মেয়েটির অঙ্গুলি নির্দেশে ডেভিল তার অতি পরিচিত অবিনাশ চন্দ্রকে ছিঁড়ে ফেলবে। অ্যান্ড আই থ্রো দিস প্রপোজাল অ্যাজ আ চ্যালেঞ্জ। কথাটা শোনার পর অবিনাশের মুখ যেন আরো কালো হয়ে গেল। তড়াক করে উঠে দাঁড়ালেন বিজন দত্ত। মিলর্ড, কি বলবো আর, সহযোগের প্রস্তাব সিম্পলি হরিবল। আমার মক্কেল কোনো গ্ল্যাডিয়েটর নন, আর মানে উনি কি করে আশা করছেন মাননীয় বিচারক একটা কুকুরের সাক্ষ্য গ্রহণ করবেন? I beg to differ with counsel. আমার নিজের একটি অ্যালসিশিয়ান আছে, কুকুর চরিত্র আমার ভালো মতোই জানা। আমি ওই ডেভিলের সাক্ষ্যকে রীতিমতো গুরুত্ব দিতে চাই, অবশ্য যদি মিস্টার বাসু আমাকে নিশ্চিত করেন যে ডেভিল কাউকে কামড়ে দেবে না। লর্ডশিপ, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি রামপ্রসাদের পালিতা কন্যাকে সে কিচ্ছু বলবে না, কিন্তু ডেভিল যাকে আজীবন ও বাড়িতে যাতায়াত করতে দেখেছে তার সম্বন্ধে আমি গ্যারেন্টি দিচ্ছি না। বরং আমার আশঙ্কার কথা থাক। একে রে অবিনাশের দিকে ফিরে তাকিয়ে বললেন, এ বিষয়ে আপনি কি বলেন? অবিনাশ জবাব দিলেন না। তার হয়ে তীব্র প্রতিবাদ জানালেন বিজন দত্ত। মিলর্ড, ইন্ডিয়ান আরবিট্রেশন অ্যাক্টে কুকুরের সাক্ষ্য নেওয়ার কোনো নজির নেই। থ্যাংক ইউ অল লেডিস এন্ড জেন্টলম্যান। আরও মাসখানেক পরের কথা। রঞ্জন আর মিনতি বাসু সাহেবকে নিমন্ত্রণ করতে এসেছে। 7 দিন পরে রেজিস্ট্রি মতে ওদের বিয়ে। বাসু সাহেব বললেন, মামলা তো জিতলে, সম্পত্তির দখলও পেলে, কিন্তু ভাঁড়ে ভবানী কতটা ছিল সে আর এক রহস্য। সমস্ত বাড়িটা আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, গুপ্তধন উদ্ধার করতে পারিনি। সেই সঙ্গে আর একটা কথা বলি, মাস্টারমশাই আমাকে বারে বারে বলেছিলেন যে তার গুপ্তধনের চাবিকাঠি লুকানো আছে ওই দুর্লভ স্মৃতি মন্দিরে। এবার তার চারপাশেও আমরা খুঁড়ে দেখেছি, কিচ্ছু পাইনি। ওই আলমারিতে কিছু প্রাচীন দলিলপত্র। বাসু সাহেব তার পাইপটা ধরিয়ে বললেন, ভেরি ইন্টারেস্টিং। সংক্ষেপে বলো তো, কি কি প্রাচীন দলিলপত্র আছে? হ্যাঁ, বলছি। রঞ্জন নিজেও ইতিহাসের ছাত্র। আজ 1 মাস ধরে সে ডুবে আছে ওই নিয়ে। একটা বিস্তারিত বর্ণনা সে দিল। বলল, প্রাচীন দলিলের মূল স্তম্ভ হলো একটা দিনপঞ্জিকা, 1842 থেকে 1868 পর্যন্ত। লেখক হলেন এই বংশের আদি পুরুষ দুর্লভচন্দ্র রায়। হাতে তৈরি তুলট কাগজে খাগের কলমে লেখা। হাতের লেখা একেবারে মুক্তোর মতন ঝকঝকে, প্রতিদিন পাশে তারিখ দিয়ে লেখা। এখন এই দুর্লভচন্দ্র ছিলেন ব্রিটিশ পল্টনে। তার রচনায় তদানীন্তন ভারতবর্ষের একটা ছবি পাওয়া যায়, বিশেষ করে ওই সিপাহী বিদ্রোহের ছবি। এবারে দিনপঞ্জিকায় পৃষ্ঠা সংখ্যা না থাকলেও প্রতিটা পৃষ্ঠার মাথায় তারিখ দেওয়া আছে, সেজন্য কাগজগুলো বাঁধানো না হলেও ঠিকঠাক সাজানো যায়। এছাড়া আছে দুর্লভচন্দ্রের পৌত্র অর্থাৎ গোকুলবাবুর পিতার খানাস্টেক ডায়েরি, কিছু বিক্রি কোবালার দলিল, খানদশেক পোস্টকার্ড আর খামের ভিতরে চিঠি। সেগুলোতে পোস্ট অফিসের ছাপ ওই 1868 থেকে 1894 পর্যন্ত। অধিকাংশের প্রাপক দুর্লভচন্দ্রের পুত্র বৃন্দাবন চন্দ্র রায়চৌধুরী। এবারে খান পাঁচে খামের উপরে আছে কিছু অদ্ভুত সাংকেতিক চিহ্ন, যার তেমন কোনো অর্থ আমি উদ্ধার করতে পারিনি। ও তোমার ঐতিহাসিকের কমও নয়। আমাকে সমস্ত ব্যাপারটা একবার দেখতে দাও তো। সাংকেতিক চিহ্ন মানে কিরকম চিহ্ন? একসার পুতুল, তারা সংখ্যায় 5 জন, অঙ্গভঙ্গি করে নাচছে। আর আছে একটা জন্তু, ওই কুকুর, বেড়াল অথবা খরগোশ। ভেরি স্ট্রেঞ্জ। স্যার, আর্থারের একটা ডিটেকটিভ গল্পের কথা মনে পড়ে যাচ্ছে আমার, ডান্সিং ডল বা ওই জাতীয় কিছু একটা নাম। চলো তো দেখি। বাসু সাহেবকে ঠেকানো গেল না। তখনই তিনি হাজির হলেন দুর্লভ নিকেতনে। তারপর 3 দিন 3 রাত্রি তিনি ডুবে রইলেন ওই নথিপত্রে। যে 5খানি খামের ওপর ওই পুতুলের ছবি পেলেন, প্রথমেই তার ফটো তুলে নিলেন।
সবখানি 1868 থেকে 1869 ভেতরে ব্যবহৃত। যে কটির পোস্টাল ছাপ পড়া যায় তার তারিখ এবং চিঠির ভেতরের তারিখ মিলিয়ে বোঝা যায় খামের চিঠির কোনো অদল বদল করা হয়নি। 5খানি পত্রের প্রাপকই হচ্ছেন দুর্লভ চন্দ্রের পুত্র বৃন্দাবন চন্দ্র। 5টি খামেই 5টি করে পুতুল আছে, আর সব শেষে একটি কুকুর, যেন মহাপ্রস্থানের পথে দ্রৌপদীর পতনের পর হাত ধরাধরি করে এগিয়ে চলেছেন পঞ্চপাণ্ডব। কিন্তু ওরা কি সকলেই পুরুষ? না, তা তো নয়। কখনো 3টি পুরুষ 2টি মহিলা, কখনো 2টি পুরুষ 3টি মহিলা, আবার একটি সম্পূর্ণ স্ত্রী ভূমিকা বর্জিত নাটক। 5খানি পত্রের প্রেরক বিভিন্ন ব্যক্তি। তাহলে ওই পুতুলের ছবি এঁকেছেন কে? বৃন্দাবন চন্দ্র? কেন, ওরা কি কথা বলতে চায়? কিছু পেলেন স্যার? দিন দুয়েক পরে সকালের দিকে বাসু সাহেবের বাড়িতে এসেই প্রশ্নটা করল রঞ্জন। একটা বিরাট অসঙ্গতি আমার নজরে পড়েছে। কি বলুন তো? কোথায়? শেষ 3টি পৃষ্ঠায়। 1 জুন থেকে 3রা জুন পর্যন্ত পড়ে যাও। রঞ্জন দিনপঞ্জিকার শেষ 3টি পৃষ্ঠা পড়তে থাকে। বুধবার 1 জুন 1868। অতঃপর একদা দুর্গের পতন হইল। পরীক্ষা অতিক্রম করত ফেরঙ্গ সৈন্য পিপিলিকা শ্রেণীবৎ দুর্গ মধ্যে প্রবেশ করিল। নবাব সম্মুখ যুদ্ধে নিহত হইলেন। নবাবজাদাকে আমরা বন্দী করিলাম। মন্দভাগ্নী নবাবজাদি এবং হারেম অভ্যন্তরস্থ মহিলাদিগের ভাগ্যে কি ঘটিল তদ্বৃত্তান্ত লিপিবদ্ধ করা বাহুল্য মাত্র। মেজর ম্যাকফার্লান অতঃপর দুর্গাধিপের পদ অধিকার করত আদেশ করিলেন, সিপাহীগণ দুর্গের প্রতিটি প্রকোষ্ঠ এবং প্রত্যন্ত ভাগ তন্ন তন্ন করিয়া অনুসন্ধানে প্রবৃত্ত হোক। তাহাই হইল। পরন্তু নবাব সাহেবের অতুল হীরা মুক্তা মাণিক্যের সন্ধান কেহই পাইল না। অবশেষে দুর্গাধিপ বৃথা অন্বেষণে ক্ষান্ত হইলেন। পরন্তু আমার হৃদয় ঝটিকা বিক্ষুব্ধ অর্ণবের ন্যায় অশান্তই রহিয়া গেল। আমি নিরন্তর চিন্তা করিতে লাগিলাম, ইহা কি প্রকারে সম্ভব? নবাবকে দুর্গ মধ্যে আমরা 3 দিক হইতে বেষ্টন করিয়াছিলাম। চতুর্থ দিকে খরস্রোতা যমুনা নদী। ফলে নবাব ওই রত্নরাজি কোথায় লুক্কায়িত করতে পারেন? ওই সময় আমার লক্ষ্য হইল নবাব সাহেবের দিনপঞ্জিকাটি সর্বসাধারণের চক্ষুর সম্মুখে অনাদৃত অবস্থায় নিরন্তর বিরাজমান। আমার সন্দেহ জন্মিল, হয়তো নবাব সাহেব তাহার দিনলিপিতে কোনো ইঙ্গিত রাখিয়া গিয়াছেন। ওই গ্রন্থটি আদ্যন্ত বিশুদ্ধ উর্দুতে লিখিত। সে দিনলিপি পাঠে অনুধাবন করা যায়। নবাব সাহেব সতিশয় পণ্ডিত ব্যক্তি ছিলেন। ফার্সি, আরবি এবং সংস্কৃতের ভুরি ভুরি উদ্ধৃতিতে তাহার পাণ্ডিত্যের স্বাক্ষর বিরাজমান। লক্ষ্য করিয়া দেখিলাম দিনপঞ্জিকা আদ্যন্ত সহজ, সরল এবং অর্থবহ। শুধুমাত্র শেষ পৃষ্ঠাটি যেন বাতুলের রচনা। উক্ত শেষ পৃষ্ঠার প্রথমেই নবাব সাহেব একটি ফার্সি উদ্ধৃতি দিয়েছেন, দিবান হাফিজের একটি বয়েত। তৎপরে একটি সংস্কৃত শ্লোক। পরন্তু তাহার পরের অংশ সম্পূর্ণ কুজ্ঝটিকাবৃত। আমি অতঃপর নবাব সাহেবের দিনপঞ্জিকার শেষ পৃষ্ঠাটি হুবহু নকল করিয়া দিতেছি। রহজানে দহর ন খুফতস্ত মৌশো আয়মন অজো अगर इमरोज न बरदंत के फरदा बेबारद। দিবান হাফিজ 256-8। অর্থাৎ সংসারে তস্কর নিদ্রাগত হয় নাই, তাহা হইতে নির্ভয়ে থাকিও না। আজ যদি সে তোমাকে অপহরণ না করে, কল্য সে করিবেই। দিবান হাফিজের সাবধানবাণী বিস্তৃত হইয়াছিলাম। তস্কর এতদিন আসে নাই, তাই নিশ্চিন্ত ছিলাম। অদ্য সে আমাকে অপহরণ করিতে আসিয়াছে। অদ্য প্রাতে পণ্ডিতজি কুমার সম্ভব পাঠ আরম্ভ করিলেন। প্রথম শ্লোকটি উচ্চারণ করিয়াছেন মাত্র, অর্থাৎ অস্তুত্তরসাং দিশি হিমালয় নাম নগাধিরাজ, তখনই ভগ্নদূত আসিয়া সংবাদ দিল সফদরজং বার্তা পাঠাইয়াছেন।
ফেরঙ্গ সৈন্য ইসলামপুরের দুর্গ দখল করিয়া এই দিকে অগ্রসর হইতেছে। তৎক্ষণাৎ সভা ভঙ্গ হইল। আত্মরক্ষায় সচেষ্ট হইলাম। আমি যোদ্ধা, যুদ্ধে প্রাণ দিব, ইহাতে ভীত নহি। কিন্তু বেগম দিগের কি ব্যবস্থা করিব? একজন বিশ্বস্ত কর্মচারীকে আদেশ করিলাম বেগম দিগকে সন্নিকটস্থ রত্নখুম গ্রামে পৌঁছাইয়া দিতে। খোদা সহায় হইলে তাহারা ওই পথে অযোধ্যায় চলিয়া যাইবে। অযোধ্যার নবাব তাহাদিগকে আশ্রয় দিবেন। পরন্তু আমার এই অতুল ঐশ্বর্যরাশির কি ব্যবস্থা করিব? তৎক্ষণাৎ তাহাও লুক্কায়িত করিলাম। একমাত্র নবাবজাদা শাহ মেহবুব তাহার সন্ধান জানিল। পরন্তু দুর্গরক্ষার সময় প্রাণাধিক পুত্র মেহবুবও নিহত হইতে পারে। সেজন্য আমার ভবিষ্যৎ বংশীয়দিগের উদ্দেশ্যে এই বজ্রকূট সাবধান বাণী লিপিবদ্ধ করিয়া যাইতেছি। অবধান করো, শত্রুদলে যদি ম্লেচ্ছ সিপাহী দেখিতে পাও, তখন শুধু প্রথম 5টি সৈন্যকে আক্রমণ করিবে, তাহাদের শিরচ্ছেদ করত ছিন্ন মুণ্ড সংগ্রহ করিবে। অপরপক্ষে শুধুমাত্র কাফের সৈন্য আক্রমণ করে যদি, তখন শ্রেণীবদ্ধ সৈন্যদলের প্রথম 4 জন সৈন্যকে অতিক্রম করত 5ম সৈন্যকে অতিক্রম করিবে। পরন্তু প্রথম ও দ্বিতীয় কাফের সৈনিক দিগকেও সম্পূর্ণ অবহেলা করিবেক না। এই আমার নির্দেশ। খোদা হাফেজ। বৃহস্পতিবার 2রা জুন 1868। নবাব সাহেবের ওই শেষ পৃষ্ঠাটি আমাকে উন্মাদ করিয়া দিল। আদ্যন্ত সহজ সরল উর্দুতে নিজ জীবন কাহিনী বিবৃত করিয়া একেবারে শেষ পৃষ্ঠায় তিনি এরূপ প্রলাপোক্তি করিলেন কেন? নিশ্চয়ই উহার অভ্যন্তরে কোনো গুপ্ত সংকেত আছে। কিন্তু তাহা কি? চিন্তা করিতে করিতে বিদ্যুৎ চমকের ন্যায় আমার নিকট ওই গূঢ় সংকেতের অর্থ নিশাবসানে সূর্যোদয়ের মতো প্রতীয়মান হইল। কি মূর্খ আমি! নবাব সাহেব আদৌ প্রলাপোক্তি করেন নাই। অতি সুকৌশলে তিনি তাহার ভবিষ্যদ্বংশীয় দিগের হিত্যর্থে গুপ্তধনের নির্দেশ ওই উপদেশে গোপনে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। ম্লেচ্ছ সিপাহী এবং কাফের সিপাহী শব্দদ্বয় তির্যক অর্থে গ্রহণযোগ্য। ম্লেচ্ছ সিপাহী অর্থে দিবান হাফিজের ওই বয়েত, যাহার প্রথম 5টি শব্দ হইতেছে রহজানে, দহর, ন খুফতস্ত, ম সত্য। তাহাদের শিরচ্ছেদ করত, অর্থাৎ প্রথম অক্ষরগুলি গ্রহণ করত যে শব্দ পায় তাহা রদ নখুম। কি আশ্চর্যম! সেটি পার্শ্ববর্তী গ্রাম, যে গ্রামে বেগম সাহেবাগণ পলায়ন করিয়াছেন। অতঃপর কাফের সৈন্য দলের, অর্থাৎ সংস্কৃত শ্লোকটির প্রথম 4টি শব্দ অতিক্রম করত 5ম শব্দটি হইতেছে নগাধিরাজ। অহোভাগ্য! ওই রত্নখুম গ্রামে একটি শিব মন্দির বিরাজমান। বিগ্রহের নাম নগাধিরাজ। কূটচক্র ভেদ করিয়া আমার সর্বাবয়বে রোমাঞ্চ হইল। অতঃপর মেজর ম্যাকফার্লান সাহেবের নিকট দিবসত্রয়ের নিমিত্ত অনুপস্থিতির আর্জি পেশ করিলাম। বলিলাম নিকটেই আমার একজন আত্মীয় আছেন, তাহার সহিত সাক্ষাৎ করিতে চাই। ছুটি মঞ্জুর হইল। আমি একাকী ওই রত্নখুম গ্রামে উপনীত হইলাম। নগাধিরাজ মন্দিরের চতুর্দিকে 2 দিবস বৃথা অন্বেষণ করিলাম। কোনো সংকেত দৃষ্টিগোচর হইল না। ওই সময় নিরন্তর চিন্তা করিতে করিতে বিদ্যুৎ চমকের ন্যায় স্মরণ হইল নবাব সাহেবের আরও একটি নির্দেশ ছিল, যাহা এ যাবৎকাল আমি গ্রাহ্য করি নাই। তিনি বলিয়াছিলেন, প্রথম ও দ্বিতীয় কাফের সৈন্যদয়কেও সম্পূর্ণ অবহেলা করিও না। সেই 2টি শব্দ হইতেছে অস্তুত্তরস্যাং দিশি, অর্থাৎ উত্তর দিকে আছে। আমি নগাধিরাজ মন্দির হইতে উত্তরাভিমুখে চলিতে শুরু করিলাম। লক্ষ্য হইল সেদিকে গ্রাম্য পথ নাই, বিজন অরণ্য। তাহা হোক, আমি সেই অরণ্যে প্রবিষ্ট হইলাম। এক্ষণে দেখিলাম ঘন পত্রগুল্ম এবং কণ্টকাকীর্ণ সেই অরণ্যের অভ্যন্তরে সম্প্রতি মনুষ্য গমনের চিহ্ন রহিয়াছে। 2-1টি বৃক্ষ শাখা কিছুদিন পূর্বে কেহ ছেদন করিয়া অরণ্যে প্রবেশ করিয়াছিল। ওই সংকেত চিহ্ন লক্ষ্য করিতে করিতে প্রায় অর্ধক্রোশ অতিক্রম করত একটি উন্মুক্ত স্থান দৃষ্টিগোচর হইল। এই স্থান বাহির হইতে কিছুতেই লক্ষ্য হইবে না। দেখিলাম প্রায় 4 হস্ত পরিমিত বর্গক্ষেত্রে লতা গুল্মাদি পরিষ্কৃত। সেই স্থলে সম্প্রতি কে বা কাহারা একটি গর্ত মৃত্তিকা দ্বারা বন্ধ করিয়াছে। আবার রোমাঞ্চ হইল। বুঝিলাম গন্তব্যস্থলে উপনীত হইয়াছি। দিবাভাগে খনন করিতে সাহসী হইলাম না। স্থানটি অন্তরে চিহ্নিত করিয়া অরণ্য হইতে নির্গত হইলাম। গ্রামে গিয়া একটি খনিত্র সংগ্রহ করিয়া নগাধিরাজ মন্দিরে অপেক্ষা করিতে লাগিলাম।
ক্রমে সন্ধ্যা হইল। জ্যোৎস্নালোকিত রাত্রি। প্রথম প্রহরে শিবাকুলের সংকেত পাইয়া নগাধিরাজ মন্দিরে আগমনপূর্বক আমি খনিত্রসহ অকুস্থলে পুনরাবির্ভূত হইলাম। 3 দণ্ডকাল নিরন্তর কায়িক পরিশ্রমে মনুষ্য দেহ পরিমাণ গর্ত খনন করিতে অস্মদ্দেহে শ্রমজল নির্গত হইল। তদনন্তর কোনো কঠিন ধাতব পদার্থে আমার খনিত্র প্রতিহত হইল। একটি মঞ্জুষা পাইলাম। তাহা উন্মোচন করিতেই ক্ষীণ জ্যোৎস্নালোকে নবাব সাহেবের অতুল ঐশ্বর্য রাশি ঝলমল করিয়া উঠিল। আমি বজ্রাহত হইয়া গেলাম। আমি অতুল বৈভবের অধিকারী হইয়াছি। শুক্রবার 3রা জুন 1968। এক্ষণে আমার সমস্যা এই অতুল ঐশ্বর্য সমবিবাহারে কি প্রকারে স্বদেশে প্রত্যাবর্তন করিব, কি প্রকারে ওই হীরা মুক্তা মাণিক্য মোহর ও টঙ্কায় রূপান্তরিত করিব। যদ্যপি তাহা সঙ্গোপনে করিতে সক্ষম হই, তাহা হইলে শুধু আমি নহি, অস্মদ্বংশীয় অধস্তন সপ্তপুরুষ শতাধিক বৎসরকাল বিনা আয়াসে স্বচ্ছন্দে কালাতিপাত করিতে পারিবে। নবাব সাহেব আমাকে যে শিক্ষা প্রদান করিয়াছেন, আমি তাহা কদাচ বিস্মৃত হইব না। আমিও চৌর তস্কর হস্তলাঘব দিগের এবং স্বার্থলোলুপ আত্মীয় পরিজনের লোলুপ দৃষ্টি হইতে এই গুপ্তধন একই প্রকারে কৌশলে লুক্কায়িত রাখিব। আমি উর্দু, ফার্সি এবং সংস্কৃত ভাষা শিক্ষা করিয়াছিলাম বলিয়াই ওই বজ্রকূট সমস্যা ভেদ করিতে সফলকাম হইয়াছি। ইহা জননী সরস্বতী দেবীর আশীর্বাদ। আমিও এই সম্পত্তি অস্মদ্বংশীয় পুত্র, পৌত্র এবং প্রপৌত্রের উদ্দেশ্যে রাখিয়া যাইব। এই দিনপঞ্জিকাতেই রাখিব আমার নির্দেশ। বজ্রকূট সমস্যা সমাকীর্ণ। আমার মৃত্যুর পরে এই দিনপঞ্জিকাও সর্বসমক্ষে বিরাজমান থাকিবে, যেমন ছিল নবাব সাহেবের দিনলিপি। কেহ দৃক্পাত করিবে না, পরন্তু যদি কেহ যত্নবান হইয়া যথোচিত অনুসন্ধান করে, যদি তাহার পাণ্ডিত্যে যথেষ্ট অধিকার থাকে, তবে সেও অতুল ঐশ্বর্যের অধিকারী হইবে, নচেত নহে। এক্ষণে আমি অস্মদ্বংশীয়দিগের উদ্দেশ্যে এই অন্তিম নির্দেশ রাখিয়া যাইতেছি। অবধান করো। তারপর? স্যার, তারপর তো ইংরেজিতে একটা কবিতা মতন লেখা, ওইটাই বুঝতে পারছি না। দেখি। রুবায়তি ওমর খয়াম, গিয়াসুদ্দিন আবুল ফতাহ ওমর বিন ইব্রাহিম আল খয়ামিক কুজানামা, shapes of all sorts and sizes, great and small, that stood along the floor by the wall, and some loquacious vessels were, and some listened perhaps, but never talked at all. Said one among them, surely not in vain, my substances of the common earth was taken. Almiti Shivo Shambhu. এবার বলো তো, ঐতিহাসিক অসঙ্গতিটা কোথায়? না, অসঙ্গতি কিছু নেই। একটিমাত্র বর্ণাশুদ্ধি আমার নজরে পড়েছে। দুর্লভচন্দ্র 8 লিখতে গিয়ে এক জায়গায় 9 লিখেছেন। উনি 1868 লিখতে গিয়ে ভুল করে 1968 লিখেছেন। There lies the clue. লেখক কিচ্ছু ভুল লেখেননি, সালটাও ঠিকই আছে, একেবারে নির্ভুল। কি বলছেন স্যার? ঠিক আছে মানে? দুর্লভচন্দ্র তো 100 বছর আগেকার যুগের মানুষ। 1968 সালটা ভুল নয় বলছেন? নয়, কারণ শেষ পৃষ্ঠার লেখক দুর্লভচন্দ্র নন, তোমার হবু দাদা শ্বশুর গোকুলচন্দ্র। ওটা মাত্র 8 বছর আগেকার লেখা। আরে কি বলছেন স্যার? দেখছেন না, কাগজ এক, হাতের লেখা এক, কালি এক, ভাষা এক, এমনকি পূর্ব পৃষ্ঠা থেকে পারম্পর্যটুকু বজায় আছে। এখন শুধুমাত্র 8 লিখতে গিয়ে ভুল করে 9 লেখা হয়েছে বলে? ভুল নয় মাই ডিয়ার ফ্রেন্ড, ভুল নয়। এটা ইচ্ছে করে করা কারচুপি। সবটাই গোকুলচন্দ্রেরই কীর্তি। তিনি একই রকম কাগজ জোগাড় করেছেন, একই কালিতে, একই ভাষায়, একই হাতের লেখায় ওই শেষ পৃষ্ঠাটি লিখেছেন, এবং এমনভাবে মূল পাণ্ডুলিপিতে তা সাজিয়ে রেখেছেন যে বোঝাই যায় না ওটা প্রক্ষিপ্ত। এমনটা মনে করার হেতু?
গোকুলচন্দ্র বলতে চেয়েছেন খামের ওপর আঁকা ওই নৃত্যরত পুতুলের শাড়ি লকোয়াশিয়াস, অর্থাৎ বাংময়। সোজা কথায় ওরাই নির্দেশ দেবে কোথায় তিনি তাঁর সম্পত্তি লুকিয়ে রেখে গেলেন। গোকুল বলছেন সৃষ্টিকর্তা কুম্ভকার ওই পুতুলগুলি নিরর্থক সৃষ্টি করেননি। শিওরলি নট ইন ভেইন। আমি সে কথা বলছি না, আমি জানতে চাইছি আপনি কি কারণে অনুমান করেন যে... অনুমান নয় রঞ্জন, অনুমান নয়, এ আমার স্থির সিদ্ধান্ত। একাধিক কারণে ধরা পড়ে গেছেন গোকুলচন্দ্র। না, এটা ভুল বললাম। আসলে তিনি স্বেচ্ছায় ধরা দিয়েছেন, কারণ তার সেটাই উদ্দেশ্য ছিল। তার ভাষায় যাহার পাণ্ডিত্যে প্রকৃত গভীরতা আছে সে যেন বুঝিতে পারে। নাও লুক হিয়ার, প্রথম দুটো পৃষ্ঠার সঙ্গে শেষ পৃষ্ঠার একটা প্রকাণ্ড পার্থক্য আছে। বানানে প্রথম পৃষ্ঠায় বানান আছে সর্বসাধারণ, অর্থাৎ বয়ে বয়ে রেফ, কর্মচারী ময়ে ময়ে রেফ, নির্দেশ দয়ে দয়ে রেফ একার, তির্যক ঐশ্বর্য অন্তস্থ জয়ে রেফ জফলা, প্রত্যাবর্তন তয়ে তয়ে রেফ রয়েছে দেখো। অথচ শেষ পৃষ্ঠায় বানান আছে আশীর্বাদ, নির্দেশ, ঐশ্বর্য সর্বসমক্ষে। মানে শেষ পৃষ্ঠায় লেখক রেফের পর দ্বিত্ব বর্জন করেছেন। এই বর্তমান শতাব্দীতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত আইন অনুসারে। এখন তুমি আমাকে বোঝাও দেখি, 1868 সালের লেখক ওই বানানে শেষ পৃষ্ঠাটা কেমন করে লিখেছেন? তিনি কেমন করে জানলেন যে পরের শতাব্দীতে বিশ্ববিদ্যালয় রেফের পর দ্বিত্ব বর্জন করবেন? এতবার বানান ভুল করার মানুষ তো তিনি নন রঞ্জন। আশ্চর্য, এটা তো খেয়াল হয়নি। এর থেকেই প্রমাণিত হয় স্যার আপনি যথার্থ পণ্ডিত। না হে, আমি অপরাধ বিজ্ঞান নিয়ে আছি, তাই ওসব বিষয়ে আমার নজরটা তীক্ষ্ণ। দ্বিতীয়ত দেখো, যে উদ্ধৃতিটা দেওয়া হয়েছে সেটা ওমর খায়ামের ফিটজেরাল্ড কৃত অনুবাদ। ওটা 1868 সালে লেখা অসম্ভব। কেন অসম্ভব? এডওয়ার্ড ফিটজেরাল্ডের প্রথম কবিতাগুচ্ছ প্রকাশিত হয়েছিল 1860 সালে। ঠিক কথা, কিন্তু প্রথম কয়েক বছর দুনিয়া তার খবর জানতো না। পরের বছর কবি রসেটি এবং কবি সুইনবার্ন ওই কবিতাগুচ্ছ পড়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তবু তার যথেষ্ট প্রচার হয়নি। গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ হয়েছিল 8 বছর পরে। তখন দুনিয়া সে খবর পায়। হ্যাঁ মানলাম, কিন্তু এমনটাও তো হতে পারে যে প্রথম সংস্করণের একটি কপি কোনো ইংরেজের মাধ্যমে ভারতবর্ষে এসেছিল ওই 1868 সালের আগেই। হয়তো দুর্লভচন্দ্র তখনই সেই কাব্যগ্রন্থ পড়েছিলেন। এখন তিনি তো ছিলেন প্রগাঢ় পণ্ডিত। আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, ইংরেজি, বাংলা 6টি ভাষায় তার দখল ছিল। মাই ডিয়ার ঐতিহাসিক, ও রাজ্যটা আমার এখতিয়ারে। আমি ইংরেজি সাহিত্যের ছাত্র। এডওয়ার্ড ফিটজেরাল্ডের যে উদ্ধৃতি ওখানে দেওয়া হয়েছে সেটা তাঁর কাব্যগ্রন্থের পঞ্চম এবং শেষ সংস্করণ থেকে হুবহু নকল করা, এবং তার প্রকাশ সাল 1868 সালের পরে। তার মানে ওই পুতুলগুলো সবাক, ওরা কিছু বলতে চায়। এক্স্যাক্টলি, ওই পুতুলগুলো বলতে চায় এ যুগের রদনখুম গ্রাম আছে কোন পাথরের বাঁকে, সেখানকার নাগাধিরাজ মন্দিরের আধুনিক নামটা কি। খোঁজো 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 রঞ্জন, খোঁজো। হিরে মুক্ত পান্না জহরতের পসরা সাজিয়ে ওই পুতুলগুলো আনন্দে নেচে চলেছে। কান পেতে শোনো ওরা কি বলতে চায়। কুম্ভকার বৃথাই ওদের ওভাবে সাজায়নি। শিওরলি নট ইন ভেইন। এরপর কদিন ধরে রঞ্জনের চোখে ঘুম নেই। সব সময় তার চোখের সামনে এক সার বিলেতি পুতুল নেচে চলেছে। তারা মোটা, সরু, বেঁটে, ঢ্যাঙা, কেউ ছড়ি হাতে বেড়াতে যাচ্ছে, কেউ বা তরোয়াল হাতে লড়াই করতে চলেছে। সংখ্যায় ওরা 5 জন। কখনো 4টি ছেলে 1টি মেয়ে, কখনো 3টি ছেলে 2টি মেয়ে।
ওরা পাঁচজনে কি এমন কথা বলতে পারে? ধরা যাক ওরা পাঁচজনে পাঁচটি সংখ্যা বলছে, 1, 7, 3, 5, 8, কিংবা পাঁচটা অক্ষর প, ক, তালব্যস্য, দন্তন্য, ধ। এখন তা থেকে কেমন করে বোঝা যাবে গোকুলচন্দ্র কোথায় তাঁর গুপ্তধন রেখে গেছেন, কিভাবে রেখেছেন? মোহরের থলি, এক কৌটো হিরে মুক্ত, নাকি একতারা কোম্পানির কাগজ? কোথায় সেটা পুঁতে রেখেছেন? স্মৃতি মন্দিরের উত্তরে, না দক্ষিণে 10 হাত দূরে, না 50 হাত দূরে? কত গভীরে? অসম্ভব। কিন্তু না, নবাব সাহেব তো মাত্র 3টি শব্দে বাংময় হতে পেরেছিলেন, দিয়েছিলেন পূর্ণ নির্দেশ। 3টি মাত্র শব্দে, রদনখুম, নাগাধিরাজ এবং উত্তরাসাং দিশি। গোকুল 3টের পরিবর্তে 5টি শব্দ ব্যবহার করেছেন। তাহলে কেন পারবেন না? শব্দ, ওরা 5 জন 5টা শব্দই তো, নাকি অক্ষর অথবা সংখ্যা? আবার সব গুলিয়ে যায়। পুতুলগুলোর একটা সাদৃশ্য ওর নজরে পড়েছে অবশ্য। শেষ 2 জন, অর্থাৎ চতুর্থ ও পঞ্চম পুতুল দুটি পরস্পরের দিকে হাত বাড়িয়ে যেন করমর্দন করতে চাইছে, কিন্তু ওদের হাতে ঠেকেনি। তার মানে কি? আরও সাদৃশ্য রয়েছে। দ্বিতীয় পুতুলটি প্রায় প্রতিটি ক্ষেত্রেই মহিলা এবং প্রথমটি পুরুষ। আর মনে হচ্ছে দ্বিতীয় পুতুল প্রথমটির কাঁধে খোঁচা মেরে কিছু বলতে চায়। কি বলতে চায় সে? রঞ্জন যেন প্রায় পাগল হতে বসেছে। বাসু সাহেবের গাড়িটা এসে দাঁড়ালো দুর্লভ নিকেতনের সামনে। গাড়ি থেকে নেমে বাসু সাহেব হাঁক পারলেন, ওয়ে বাবা শিবনাথ, গাড়িতে একটা ফ্লুরির কেক আর ফুলের তোড়া আছে, নামিয়ে নিয়ে এসো তো। মিনতি ছুটতে ছুটতে নেমে আসে দোতলা থেকে। ওর পেছন পেছন ডেভিল। হায় ভগবান, আপনি এখানে? আর আপনার সাগরেদ গেছে আপনার বাড়িতে? কে? রঞ্জন? কেন? আমি তো রোজ সকালেই এখানে আসছি। ইতিমধ্যে যে একটা দারুণ ব্যাপার হয়েছে। ও সমস্যাটার সমাধান করে ফেলেছে। ও নাকি বুঝতে পেরেছে পুতুল নাচের ভাষা। সে কি? কখন? এই তো আধ ঘন্টা আগে। স্মৃতি মন্দির থেকে ছুটতে ছুটতে এলো, ইউরেকা ইউরেকা বলে চেঁচাতে চেঁচাতে। তারপরে পাঞ্জাবিটা গায়ে ঝুড়িয়ে ছুটে বেরিয়ে গেল আপনার বাড়ির দিকে। তো সে কি বুঝতে পেরেছে তা বলেনি? আমাকে পাত্তাই দিল না, শুধু বলল ইউরেকা। ছেলেটা ভোগাবে দেখছি। তাকে যে এখনই দরকার আমার। ভয় নেই, এখনই ফিরে আসবে সে। ওই ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাওয়ার পর দেখি মানিব্যাগ নিয়ে যায়নি। অগত্যা ও ট্যাক্সিতেই তাকে বাড়ি ফিরতে হবে ভাড়া মেটাতে। অহেতুক অনেকগুলো টাকা অর্থদণ্ড হবে। অনেকগুলো টাকা? তুমি জানো তোমরা আজ কত টাকার মালিক? না, কেন? আপনিও কি ইউরেকা শোনাবেন নাকি? তাই শোনাবো মিনতি। তোমাদের হিরে মুক্তর সন্ধান আমি পেয়ে গেছি, ইতিমধ্যে বাজারে তার যাচাইও করিয়েছি। তবে যে কটির সন্ধান পেয়েছি তার বর্তমান বাজার দর 1,17,000 টাকা। কি বলছেন? কিসের দাম? কি পেয়েছেন? জবাবে বাসু সাহেব কিছু বলার আগেই গেটে একটা ট্যাক্সি এসে দাঁড়ায়। রঞ্জন ছুটতে ছুটতে এসে বলে, এই যে আপনি পেয়েছে স্যার। পুতুলগুলো যে কি বলতে চায় সেটা বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি তো তাহলে আমাকে হারিয়ে দিলে রঞ্জন। আমি যে রহস্য এখনো ভেদ করতে পারিনি। তা কি বলছে পুতুলগুলো? সে কি? তাহলে কেমন করে বুঝলেন ওর দাম 1,17,000 টাকা? কিসের দাম? কিসের তা বলছি, আগে তুমি বলো দেখি বাপু, পুতুলগুলো কি বলছে? পুতুলগুলো বারে বারে একই কথা বলছে। সেটার কি অর্থ আমি তা জানি না। ওরা বলছে শিলমোহর। শিলমোহর? হ্যাঁ, না না, শিলমোহর হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, শিলমোহর, স্ট্যাম্প। কারেক্ট, স্ট্যাম্প। শিলমোহর নয় রঞ্জন, তার বঙ্গানুবাদ ডাক টিকিট। ডাক টিকিট মানে? বলছি, কিন্তু
কিন্তু তুমি আগে বলো, তুমি কেমন করে বুঝলে যে ওগুলো স্ট্যাম্প? লক্ষ্য করে দেখুন স্যার, ওদের টুপিগুলো বিভিন্ন ধরনের, কারো হাতে ছাতা, কারো তলোয়ার, কারো লাঠি। ওরা মোটা, সরু, ছেলে মেয়ে, কখনো ডাইনে ফেরা, কখনো বাঁয়ে। তার উপর ওদের আকার, আকৃতি, লিঙ্গ, পায়ের মুদ্রা, পোশাক, কোথাও কোনো সাদৃশ্য নেই, সামঞ্জস্য নেই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, প্রতিটি পুতুলের স্থান মাহাত্ম্যে হাতের মুদ্রা অভিন্ন। অর্থাৎ প্রথম খামের 1, 2, 3, 4 এবং 5 নম্বর পুতুলের মুদ্রা দ্বিতীয় খামের ওই পুতুলের হাতের মুদ্রার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু তাতে কি হলো? হলো এই যে ওরা সিমাফোর সিগন্যালিং কোডে 5টি অক্ষর জানাচ্ছে। আমি ছেলেবেলায় স্কাউটে ছিলাম, তাই সিগন্যালিং শিখেছিলাম। সব স্কাউটকে শিখতে হয়। সিমাফোর আইন অনুসারে ওদের অবশ্য সামনে ফিরে সোজা হয়ে দাঁড়ানোর কথা, কিন্তু তাহলে ওরা সহজেই ধরা পড়ে যায়। তাই গোকুলচন্দ্র ওদের ওইভাবে নাচিয়েছেন। শুধু পুতুলদের নয়, আমাদেরও। কিন্তু ওরা 5 জনে কি বলছে? বলছে 5টি অক্ষর, STAMP। আমি ভেবেছিলাম তার অর্থ শিলমোহর। আপনি বলছেন না, ডাক টিকিট। কিন্তু কেন ডাক টিকিট কেন? ইয়ং ম্যান, তুমি এতদিনে প্রফেসর গোকুলচন্দ্রের নাত জামাই হওয়ার যোগ্যতা অর্জন করেছ। আর ঘণ্টাখানেক চেষ্টা করলে অবশ্যই তুমি চূড়ান্ত সমাধানে পৌঁছতে পারতে। আমি পুতুলের ভাষাগুলো ধরতে পারিনি। আমি সমাধানে পৌঁছেছি অন্যভাবে। আমার প্রথমেই সন্দেহ জাগে গোকুলচন্দ্রের নোট বইতে একটা ঠিকানা লেখা দেখে, স্ট্যানলি গিবন্স লিমিটেড, রোম্যান্স হাউস, 399 স্ট্র্যান্ড, লন্ডন, WC2। খোঁজ নিয়ে জানলাম ওই প্রতিষ্ঠান সুদুর্লভ ডাক টিকিটের কেনা বেচা করে। তখনই 2টো জিনিসের খেয়াল হলো। 1 নম্বর, ডাক টিকিটের ওপর ডাকঘরের কোনো ছাপ পড়েনি। এটা কেমন করে সম্ভব? বাবু বৃন্দাবন চন্দ্র ডাকে চিঠি পেলেন, অথচ খামের ওপর ডাকঘরের ছাপ নেই কেন? তোমরা বোধহয় জানো অব্যবহৃত ডাক টিকিটের মূল্য বেশি। তারপরই খেয়াল হলো ডাক টিকিটে রানী ভিক্টোরিয়ার মাথাটা উল্টো করে ছাপা। তারপর দেখি ডাক টিকিটে 3টি অক্ষর লেখা রয়েছে, EIC, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাজ্জব ব্যাপার, চিঠির তারিখ 1868 সালের, অর্থাৎ কোম্পানির আমল শেষ হবার 10 বছর পর। সে সময় নিশ্চয়ই ডাকঘরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাক টিকিট বিক্রি হতো না। তাই খোঁজ নিয়ে দেখলাম ওই গোলাকৃতির টিকিট দুটি সর্বপ্রথম ভারতীয় ডাক টিকিট, যার বর্তমান বাজার দর 16,000 টাকা। ইংরেজি খামে চৌকো আধানার টিকিটখানির দাম 8,000 টাকা। আর সবচেয়ে দামি হচ্ছে ওই রানী ভিক্টোরিয়ার উল্টো করে ছাপা 4 আনার টিকিটখানা। ওই একখানা টিকিটের দাম 80,000 টাকা। 80,000 টাকা? কেমন করে জানলেন? ন্যাশনাল লাইব্রেরির জি 352 নম্বর গ্রন্থের 193 নম্বর পৃষ্ঠায়। ভুলে উল্টোভাবে ছাপা এমন টিকিট মাত্র খান কত কি আছে পৃথিবীতে। দৃষ্টিশক্তি চিরতরে খোয়াবার নোটিশ পেয়ে গোকুলচন্দ্র বিলেত থেকে ওই দুর্লভ ডাক টিকিটগুলি সংগ্রহ করেন এবং সর্বসমক্ষেই তা ফেলে রাখেন। শুধু কূটকৌশলে দিনলিপিতে ওই নির্দেশ দিয়ে যান। অবিনাশ হাতে পেলেও তার অর্থ বুঝতে পারত না। অদ্ভুত কৌশল করেছিলেন তোমার দাদা শ্বশুর। এই সময় ট্যাক্সি ড্রাইভার এসে দাঁড়ায়, জানায় তার ভাড়া উঠেছে 21 টাকা। মিনতি তাকে 3খানা 10 টাকার নোট দিয়ে বলে, ছোট্টা আপ রাখ দিজিয়ে। সর্দারজির মুখখানা এত বড় হয়ে গেল যে দাড়ি গোফের জঙ্গলের ভেতর দিয়েও তা স্পষ্ট দেখা গেল। মস্ত একটা সালাম করে বিদায় হলো সে। বাসু সাহেব বললেন, এটা কিম প্রকার ব্যবস্থা হলো মিন্টি দিদি? অবধান করো, ট্যাক্সি চালকের ক্ষেত্রে 9 তনখা বকশিস এবং অসমদীয় ক্ষেত্রে 1 তনখা ফ্রি।
আপনাকে আমার সর্বস্ব দিলেও যে ঋণ শোধ হবে না। বলুন কি প্রণামী দেব? আপাতত তোমাদের ওই ওয়েডিং কেক থেকে একটা ম্যাগনাম সাইজ কর্তৃতাংশ। ওয়েডিং কেক? আই মিনটি, তোমার মনে ছিল কাল না আমাদের বিয়ে? এই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। এতদিনে ঐতিহাসিক মশাইয়ের মনে পড়েছে। শিবনাথ ততক্ষণে প্রকাণ্ড একটা ফুলের তোড়া আর কেকের প্লেটটা নামিয়ে রেখেছে সেন্টার টেবিলে। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কুলের কাঁটা, অন্তিম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি।